হ্যাঁ, ঠিক আছে স্যার। ওকে। সো আমরা আজকে শুরু করব রিলে। তো এই ছিল আমাদের লেকচার প্ল্যান, দ্যাট ইজ কোর্স কারিকুলামটাকে, কন্টেন্ট যেগুলি ছিল আমরা একটু রিঅ্যারেঞ্জ করেছিলাম। সো ওভারঅল খারাপ না, আমি যে পর্যন্ত শেষ করেছি এই হচ্ছে আমরা রিলে। এখন রিলেটা যদি আমরা শেষ করে ফেলতে পারি তারপর আমাদের ইউনিট প্রোটেকশন। ঠিক আছে, আমরা শেয়ার করি। রিলের মধ্যে আমাদের থাকছে বেসিক মডিউল, তারপরে হচ্ছে মানে বেসিক মডিউলের মধ্যে আমরা পড়বো বেসিক রিলে, অ্যাকচুয়ালি যে এই রিলের কি জিনিস, এর মধ্যে আসলে কি থাকে। এরপরে আমাদের থাকতেছে ওভার রিলে, মানে হচ্ছে যে কারেন্ট যখন রেটেড কারেন্টের চেয়ে বেশি কারেন্ট ফ্লো করে তখন যখন রিলে গুলি কাজ করে সেটা একটা। এভাবে কিন্তু ওভার ভোল্টেজ দিলেও হয়, সেজন্য ওভার কারেন্ট জিনিসটা দিয়ে আমরা আসলে ওটাকে বোঝাচ্ছি। আর একটা আছে ডিস্টেন্স রিলে, এটা দিয়ে যেটা বোঝায় যে কোনো একটা ফল্ট বা কোনো কিছু বা কোনো একটা ইভেন্ট আমার রিলের পজিশন থেকে কত দূরে ঘটেছে সেইটা করে ফেলা যায় ডিস্টেন্স রিলে দিয়ে। ডিস্টেন্স রিলে দিয়ে যে কাজ করে যে সেটা হচ্ছে ওই ইভেন্টটা কোনো একটা বাসের থেকে কোন দিকে, এই এখানে দিক বলতে নর্থ সাউথ ইস্ট ওয়েস্ট না, এখানে দিক বলতে মেইনলি বোঝায় ইনকামিং আউটগোয়িং ওই জিনিসগুলি। পাওয়ার ফ্লো ডিরেকশনটা খুব দরকার, না ফলটা কি সামনে হলো না পিছনে হলো, এটা খুবই জরুরি। কারণ যদি পিছনে সামনে ফল্ট হয় আর ধরতে না পেরে পিছনের কোনো ব্রেকার হয় তাহলে কিন্তু সব লোক অন্ধকারে চলে যাবে। কারণ পিছনে মানে ইনকামিং থেকে হচ্ছে অনেক কিছু কানেক্টেড থাকে, আর আউটগোয়িং থেকে তো সুনির্দিষ্ট কিছু ফিডার থাকে। এখন আউটগোয়িং কোনো ফিডারে যদি ফল্ট ঘটে আর সেটা ভুল বুঝতে যদি অন্যদিকে দিকটা যদি বোঝা না যায় তাহলে ওই সমস্যা হবে, তাই না? তো সেটা এই ডিরেকশনাল রিলে দিয়ে ওগুলি বের করা যায়। আর একটা হচ্ছে ইনভার্স ডেফিনিট মিনিমাম টাইম, ইনভার্স ডেফিনিট মিনিমাম টাইম রিলে। এইটা আজকেই আমরা এই রিলের কাণ্ড কারখানা এবং এটা কিভাবে কাজ করে মোটামুটি আমরা বুঝতে পারবো। বাকিগুলি হয়তো ধীরে ধীরে সময় লাগবে। আরেকটা আছে যে ডিফারেন্সিয়াল রিলে। এই যে ডিস্টেন্স ডিরেকশনাল সব ডি দিয়ে, কিন্তু এগুলির সাথে কিন্তু এটা কোনো সম্পর্ক নাই। ডিস্টেন্সটাকে ইম্পিডেন্স বলে, ডিরেকশনালটা এটাও আসলে ইম্পিডেন্স দিয়ে মেজার করে। কিন্তু ডিফারেন্সিয়াল হচ্ছে মূলত ওখানে ডিফারেন্সিয়াল স্কিম তৈরি করে, দুইটা কয়েল থেকে কানেকশন নেয়, নিয়ে তাদের মধ্যেকার কোয়ান্টিটিকে বিয়োগ করে জিরো করে রাখে, সিটি বা পিটি দিয়ে এমন ভাবে করে যে নর্মাল অবস্থায় জিরো থাকে। কিন্তু এই যখন ফল্ট ঘটে তখন ওই জিরোটা নন জিরো হয়ে যায়, যাতে চট করে বোঝা যায়। একটা কথা এখন বলে রাখি যে ডিফারেন্সিয়াল রিলে ইউজ করার একটা উদ্দেশ্য হচ্ছে সেন্সিটিভিটি বাড়ানো। তো সেন্সিটিভিটি কি বলতে কি বুঝায়, সেন্সিটিভ বলতে কি বুঝায় এটা আমাদের তো মানে একটা কোশ্চেন থাকলো। আমরা আজকেই এই সেন্সিটিভিটি কি সেটা আমরা বোঝার চেষ্টা করব। আর এটা হচ্ছে পাইলট রিলে। এখানে পাইলট রিলে একটা কাজে লাগে, মূলত পাইলট নামটা আসছে যে এখানে পাইলট ওয়্যার বলে একটা বিষয়। পাইলট ওয়্যারটা কি মানে, সে ট্রান্সমিশন লাইন প্রোটেকশন দিতে হবে এবং লাইনটা তো লম্বা। তো এখন এই লাইনের সব জায়গায় তো রিলে বসিয়ে রাখা সম্ভব না। তো রিলে পাইলট ওয়্যার রিলে থেকে ওয়্যার চলে যাবে, সে হচ্ছে গিয়ে এই ট্রান্সমিশন লাইনটাকে মনিটর করতে থাকবে এবং যেখানে প্রয়োজন ওখানে লুপিং করে সে ট্রান্সমিশন লাইন দিয়ে সে কারেন্ট নিয়ে নেবে, মানে সিটির উপরে কাজ করবে।
তো এটা নর্মাল একটা রিলে এই ছোট্ট একটু জায়গার মধ্যে হয়ে যায়, আর এটা কিন্তু লেজের মতো লম্বা, ওই অংশটা বেড়ে থাকে, সেই জন্য ওটাকে বলে পাইলট রিলে। আবার ওয়্যার পাইলট ক্যারিয়ার, ওইটা কিন্তু ওটার সাথেই রিলেটেড, মানে তারটা এবং এটার মধ্যে দিয়ে ক্যারিয়ার বলতে তো আমরা বুঝি যে কি, মানে যে বহন করে আর কি না। তো যা হোক, আমরা সময় মতো এগুলি দেখবো। আর একটা হলো ট্রিপ সার্কিট, মানে যে কি করে, ট্রিপ সার্কিট হচ্ছে আসলে রিলের তরফ থেকে সর্বশেষ। রিলেটা তো আমরা বলেছি এখানে ব্রেন হিসাবে কাজ করে, আর সার্কিট ব্রেকার কর্মী হিসাবে কাজ করে। এখন সিদ্ধান্ত হয়ে গেলে কর্মীকে তো একটা অর্ডার সে দিবে যে তুমি ট্রিপ করো। এইটা করার জন্য ওখানে যে সার্কিটটা থাকে সেটা হচ্ছে ট্রিপ সার্কিট। ওকে, তো এখন আমরা এই রিলের মধ্যে যাচ্ছি। এখানে টার্মটা হচ্ছে প্রোটেক্টিভ রিলে। কথা হচ্ছে যে প্রোটেক্টিভ রিলে কেন, যেহেতু এই রিলে জিনিসটা, এটা কিন্তু ব্রেন বলছি, মানে হচ্ছে লজিক গেট। এখন মানুষের প্রোটেকশনের জন্য, বা আমাদের যদি বলি যে মানে হিউম্যান রিসোর্সেস, সেগুলি প্রোটেকশনের জন্য, নিরাপত্তার জন্য কি করা হয়, নিরাপত্তা বাহিনী আছে এই জন্য। এখন ডু ইউ থিঙ্ক যে শুধুমাত্র এই নিরাপত্তা বাহিনীর পেছনে সমস্ত এই ব্রেনগুলি কাজে লাগবে, আর ব্রেন আর অন্য কোনো জায়গায় কাজে লাগবে না? লেখাপড়া নাই, শিক্ষা দীক্ষা নাই, রিসার্চ নাই, অন্য কোনো শিল্প সাহিত্য, প্রকৌশল, চিকিৎসা, বিজ্ঞানের বিষয়গুলি নাই, এটা তো হইতে পারে না। পয়েন্টটা ধরো, পয়েন্টটা হচ্ছে যে রিলে ইজ লাইক ব্রেন। হিউম্যান ব্রেন যেমন শুধুমাত্র সারা দিন কোনো দেশ, জাতি বা কোনো মানুষ বা সম্পত্তির নিরাপত্তা নিয়ে ভাবে না, কিছু ভাবে, আর বাকি ব্রেন অন্য জায়গায় কাজে লাগে। তো সেরকম রিলে যেহেতু অ্যানালিসিস করতে পারে, সে কিন্তু লজিক্যালি চিন্তা করতে পারে, সেই জন্য রিলে অন্য কাজেও ইউজ করা হয়। কিন্তু যেই রিলেগুলি প্রোটেকশনের কাজে রিলে ইউজ করা হয় তাকে বলে প্রোটেক্টিভ রিলে। ব্যাপারটা সোজা হলো কিনা, মানে আমরা এখন যে রিলে ডেফিনেশন দিব, এটা ছাড়াও অন্যান্য জায়গায় রিলে আছে, সেই সব রিলে নিয়ে আমরা মাথা কামাবো না। সো প্রোটেক্টিভ রিলের ডেফিনেশনটা আমরা দেখি। এ প্রোটেক্টিভ রিলে ইজ এ ডিভাইস that detects the fault and initiate the operation of a circuit breaker to isolate the defective element from the rest of the system. বাংলা করলে দাঁড়াচ্ছে যে কোনো একটা সিস্টেমে কোনো একটা অংশ ফল্ট ঘটলে যেই ডিভাইসটা ওই ফল্টটাকে আইডেন্টিফাই করে এবং এইটাকে অন্যান্য সিস্টেমের ভালো অংশ থেকে এটাকে আইসোলেট করে নেওয়ার জন্য উদ্যোগ নেয়, তার নামই হচ্ছে প্রোটেক্টিভ রিলে। বোঝা গেল কিনা? আচ্ছা, এরপরে এখানে যে ডায়াগ্রামটা আছে, এটা ইনিশিয়াল গ্রাফি আমি দেখিয়ে দিয়েছি। এই মোটামুটি একদম বেসিক রিলে সার্কিট সবসময় এরকমই হয়। বাস বার, মানে এখানে আমার একটা ভোল্টেজ আছে, এটা একটা ফিডার দিয়ে কারেন্ট আছে। সার্কিট ব্রেকার হচ্ছে এই ফিডারকে রক্ষার জন্য, মানে নর্মালি সে অন অবস্থায় আছে, এর মধ্যে দিয়ে কারেন্ট যাবে, কারেন্ট তার লোডে যাবে, অর্থাৎ গ্রাহক বিদ্যুৎ ব্যবহার করতে পারবে এই ফিডারের মাধ্যমে। এই একটা বাজার থেকে অসংখ্য ফিডার থাকে, ফিডার ছাড়াও আরো অনেক কিছু থাকে, রিং থাকে। কিন্তু রিলে এখানে কি কাজ করতেছে, যে সেটা হচ্ছে যে যখন ফল্ট ঘটে তখন এই সার্কিট ব্রেকারের মধ্যে এমন কিছু নাই যে এখানে ফল্ট ঘটছে দেখে সে ওটা বুঝতে পেরে ধাম করে সবকিছু হয়ে যায়, এরকম নাই। আসলে নাই, এই জিনিসটা বলাও ঠিক না। আমি তোমাদের এই জিনিসগুলি খুব সূক্ষ্মভাবে, পুঙ্খানুপুঙ্খভাবে বোঝানোর জন্য ইভেন লাস্ট ক্লাসে তোমার
যেটা করেছি যে সেটা হচ্ছে যে ওই যে এমসিবি এমসিবি যেহেতু সিলেবাস আছে সেটাও পড়িয়ে দিয়েছি। তো তোমরা একটু ভালো করে খেয়াল করে দেখবে, আসলে এসব জিনিস প্র্যাকটিক্যালি না দেখলে তো তোমাদের অনেক কিছু বুঝতে অসুবিধা হবে। তো আমি চেষ্টা করছি যে তোমরা এমসিবি এমসিসিবি বাসা বাড়িতে নিজেরাই দেখে থাকবে, সেটার সাথে কিন্তু রিলে নাই। তার মানে আমি এই যে এইখানে ছিলাম যে ফল ঘটলে এই সার্কিট ব্রেকার নিজে নিজে খুলে যাওয়ার জন্য এই রিলে লাগবে, এটা কিন্তু ম্যান্ডেটরি না। তাইলে কখন ম্যান্ডেটরি কখন ম্যান্ডেটরি না সেই আমাদের বুঝতে হবে। তোমরা দেখো লাস্ট ক্লাসে আমি ওই যে যে এমডি এমসিসিবি পড়ছি, এখন মনে করো যে এটা যদি একটা সাবস্টেশন না হয়ে আমার সাধারণ বাসা বাড়ি একটা সাব ডিস্ট্রিবিউশন বোর্ড হয়, সাব ডিস্ট্রিবিউশন বোর্ড হলে দিস সার্কিট ব্রেকার মেবি এমসিবি। এমসিবি হলে এখানে যখন ফল্ট ঘটবে, ফল্টটা সেই পরিমাণ কারেন্ট আসলে ইয়ে করবে, ফল্ট কারেন্ট যেটা হবে ওইটার ধাক্কায় এ আসলে খুলে যাবে। এই এই রিলে টিলে এই সিটি এগুলি কিচ্ছু লাগবে না। দ্যার ইজ নো রিকোয়ারমেন্ট ফর সিটি অর অ্যাডিটিভ কয়েল, কিচ্ছু লাগবে না। আর যদি বলেছিলাম যে ইভেন কিছু ছোটখাটো সাবস্টেশনে এমসিসিবি থাকে, নিশ্চয়ই মনে করতে পারবো, বলেছিলাম এমসিসিবি এমসিসিবি থাকে ছোটখাটো সাবস্টেশনে। সেখানেও রিলের প্রয়োজন নাই, ট্রিপের প্রয়োজন নাই, ট্রিপ কারেন্টের প্রয়োজন নাই, বিকজ এমসিসিবিও এই ফল্ট কারেন্টে মানে যখন অনেক বেশি ফল্ট কারেন্ট আসবে তখন সে ধাক্কা লেগে তার এই কন্ট্যাক্ট খুলে যাবে, সে নিজে নিজেই খুলে যেতে পারে। তো সাধারণত এমসিবি থেকে এমসিসিবি এর কারেন্টের পরিমাণটা বেশি থাকে এবং সে বড় সিস্টেমে ইউজ করা হয় কম্পারেটিভলি, এবং সেখানে ব্রেকিং কারেন্ট অনেক বেশি হয়, সে কিন্তু ধাক্কাটা বেশি লাগে এবং সে বাস্ট হয়ে ছড়িয়ে ছিটিয়ে পড়তে পারে। সেই জন্য ওই এমসিবির মতো এনক্লোজার না থেকে আরো শক্ত এনক্লোজার থাকে, অর্থাৎ কেসটা মোল্ডেড থাকে। মোল্ড মানে হচ্ছে ঢালাই, না ঢালাই করা ইয়ে থাকে, জোড়া তালি দেওয়া থাকে না। এমসিবিটা হচ্ছে জোড়া লাগানো প্লাস্টিক, কারণ এটার মধ্যে যত কারেন্ট যায় না। আর ওটা হচ্ছে মোল্ডেড কেস। তাহলে মোটামুটি বুঝতে পারছো। এমসিসিবি সেটা কিন্তু বাড়ির মেইন বোর্ডেও থাকে, এবং বলেছি যে বাড়িতে যদি ছোট ট্রান্সফরমার থাকে সে সব পর্যন্ত এমসিসিবি ইউজ করা হয়। এগুলির মধ্যে কোনো সিটি, রিলে কয়েল, ট্রিপ কয়েল কিছু লাগবে না। এখন এগুলি কখন লাগবে? আর আমি তোমাদের সমস্ত সার্কিট ব্রেকার গুলি এত কেন, এখন তুমি বুঝতে পারবে যে এগুলি কখন লাগে। প্রথমে আসো যে মূলত দা স্কেলিং ফ্যাক্টর, যে আসলে ওই জায়গায় কারেন্ট কত আছে। তোমার এমসিবি তুমি তোমাকে আগেই বলেছি তোমাদের যে 100-র উপরে ক্রস করার বিধান নাই। এমসিসিবি 800-র উপরে ক্রস করার বিধান নাই, ওর চেয়ে বেশি ওটা দেয়া হয় না। 630-এই অনেকে ইউজ করে, বেশি ইউজ করতে চায় না, কিন্তু অনেক সময় 800 পর্যন্ত এমসিসিবি। ওই দিন তোমাদের ছবি দেখানো হয়েছে, ওখানে 400 ছিল, সেরকম খুঁজলে পাবে। 600 পাবে, 800, 630 পাবে, 800 পাবে এমসিসিবি। দুই ধরনের প্রোটেকশনের কথা বলা হয়েছে, যে এমসিবিটা তোমার হচ্ছে শুধুমাত্র ওই ফল্ট কারেন্টের কারণে এটা ট্রিপ করে, আর এমসিসিবিটা ফল্ট কারেন্টের ট্রিপ করে আর ওভারলোডের কারণে ট্রিপ করে। দেখিয়েছিলাম তোমাদের ওভারলোডের মানে হচ্ছে যে ওটার মধ্যে যদি ওটা 400 অ্যাম্পিয়ার এমসিসিবি হয়, তাহলে যদি 500 অ্যাম্পিয়ার যায় তাহলে কি হবে? 500 অ্যাম্পিয়ার ইজ নট ফল্ট কারেন্ট, ওভার কারেন্ট। তাহলে এটার জন্য গরম হয়ে ওটা ট্রিপ করবে, অর্থাৎ থার্মাল করতে পারে। কিন্তু স্টিল দেন দেয়ার ইজ নো সিটি, নো রিলে কয়েল, নো ট্রিপ কয়েল। তাহলে এই রিলে টিলে পড়ে আমাদের লাভ কি বা এটা কখন? আগেই বলেছি
যে বাকি যত ব্রেকার আছে সেইগুলি সাইজে অনেক বড় বড়, এবং তাদের ইউজ করা হয় অত্যন্ত হাই ভোল্টেজে, হাই কারেন্টে। এবার আসো যে এই মধ্যে দিয়ে 2000 এম্পিয়ার কারেন্ট যায়, এগুলি খুব নর্মাল। 2000 এম্পিয়ার, 2500 এম্পিয়ার, 1250 এম্পিয়ার, এরকম কারেন্ট, 1500 এম্পিয়ার, এগুলি মানে কমন কারেন্ট যদি হয়, তাহলে তুমি ব্রেকার হিসেবে এমসিবির তো প্রশ্নই আসে না, তুমি এমসিসিবিও ইউজ করতে পারতেছো না। 2000, 2500 এরকম, এর চেয়ে বেশি বেশি আছে, 3000, আরো বেশি বেশি কারেন্ট আছে, অনেক বেশি কারেন্ট আছে। ওদিকে আমরা না যাই, আমরা শুরুতে যে এমসিসিবির পাল্লা ক্রস করলো, মানে কারেন্টের উপরে চলে গেল। ওই যে বললাম যে 1250 এম্পিয়ার কারেন্ট আছে, এখন তুমি সেখানে কি ইউজ করবা? তাহলে তোমার কাছে ওই যে যেটা আছে, এয়ার সার্কিট ব্রেকার, এয়ার ব্লাস্ট সার্কিট ব্রেকার, ভ্যাকুয়াম সার্কিট ব্রেকার, ওয়েল সার্কিট ব্রেকার, SF6 ইত্যাদি ইত্যাদি, এগুলির মধ্যে কোনো না কোনো একটা ইউজ করতে হবে। তো সেটা যদি তুমি ইউজ করো, তাইলে সেইটার ভেতর দিয়ে কারেন্ট যাওয়ার সময় ওখানে এত ইলেকট্রোম্যাগনেটিক একটা ফোর্স তৈরি হয়ে আছে যে তার থেকে কন্ট্যাক্টরকে খোলা এত সহজ না। এই আহ, এটা ফল্ট কারেন্ট হলে, ফল্ট কারেন্ট বেড়ে যে সেই ফল্ট কারেন্ট কোনো একটা কৌশলে এটাকে ভুলে ফেলবে, সেটা সরাসরি হবে না, অন্য কোনো একটা থার্ড পার্টির হেল্প নিতে হবে। তো সেইটার জন্য আমরা এখানে যাচ্ছি। কি হচ্ছে দেখো, এর মধ্যে 2000 এম্পিয়ার কারেন্ট ছিল, কিন্তু ফল্টের সময় সেটা মনে করো যে 20,000 এম্পিয়ার হয়ে গেল। 20,000 এম্পিয়ার হয়ে গেলে 2000 এম্পিয়ারের সময় এই সিটি এইটাকে এখানে সামান্য একটা কারেন্ট দিয়ে রাখছিল। দিস কারেন্ট অলসো নট এনাফ টু এনার্জাইজ দ্য রিলে কয়েল। মানে নর্মাল কারেন্টে, নর্মাল লোড কারেন্টে সিটি কানেক্টেড থাকবে, প্রোটেকশন সিটি আছে না, প্রোটেকশন সিটিতে এখানে টার্ন সাধারণত 1 থাকে। তো মনে করো এই কারেন্টকে সে এখানে মিনিমাম করে নিয়ে আসছে, এত মিনিমাম যে ইট ইজ নট এনাফ টু অ্যাকচুয়ালি ক্লোজ দিস সার্কিট, এটা পারবে না, অর্থাৎ এটা খোলা থাকবে। কিন্তু যখনই ফল্ট ঘটবে তখন এখানে এত বেশি কারেন্ট যাবে যে এইদিকে কারেন্ট বেড়ে এই যে এখানে একটা ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স তৈরি হবে, এই ফোর্সটা এটাকে টান দিয়ে এখানে ক্লোজ করে দিবে। আর এই সার্কিটে কিন্তু ব্যাটারি ছিল, এই যে ট্রিপ কয়েলে ব্যাটারি থাকে, যে কোনো সাবস্টেশনে এই জন্য হচ্ছে ব্যাটারি থাকে। ব্যাটারির কাজ কি, যে ট্রিপ কয়েলে পাওয়ার সাপ্লাই দেওয়া। এখন পাওয়ার সাপ্লাই তো সে সবসময় দিচ্ছে, বাট সার্কিট ইজ ক্লোজ, সরি ওপেন, বিকজ দিস রিলে কয়েল ইজ ওপেন। এটা একটা সুইচ, চিন্তা করো। তো যখন কিনা ফল্ট কারেন্ট এসে ধাক্কা দিয়ে এটাকে এটার সাথে ক্লোজ করে দিবে, তখন এই ট্রিপ কয়েলের মধ্যে এত বেশি কারেন্ট যাবে যে সে ফোর্স তৈরি করে এটাকে টান দিয়ে ওখান থেকে সরিয়ে নিয়ে আসবে। বাকি তো তোমাদের সার্কিট ব্রেকারের ভেতরে এই কোনটা কিভাবে করে বিভিন্ন নির্দিষ্ট বর্ণনা দেওয়া হয়েছে। এই তার মানে যদি ফল্ট কারেন্ট কন্ট্যাক্টকে নিজে নিজে দিতে পারে, তাইলে আমাদের দরকার নাই, না পারলে আমরা এইসব রিলেটেড সাহায্য নিতে পারি। অ্যাকচুয়ালি ব্যাপারটা এত সহজ না। আমরা যেমন এখানে দেখাইলাম যে এই পাওয়ার সাথে সাথে তাকে নিয়ে আসবে, তা না, অনেক সময় এখানে মোটর দিতে হয়, অনেক কিছু করতে হয়। যা হোক, এই হচ্ছে তোমার এবার ইফেক্টিভ রিলেইং এর ফান্ডামেন্টাল রিকোয়ারমেন্ট, অর্থাৎ এতক্ষণে তোমাদের স্পষ্ট হলো যে রিলেগুলি প্রোটেক্টিভ ছাড়াও অন্যান্য হয়, অন্যান্যগুলির একটা এক্সাম্পল কি কেউ দিতে পারবে? প্রোটেক্টিভ রিলে ছাড়া অন্য কোনো রিলে কি কোনো এক্সাম্পল দিতে পারবে? এখন ব্যবহার কমে। হ্যাঁ ডিস্টেন্স বলো। রিলে। তো প্রোটেক্টিভ রিলেই, ডিসটেন্স রিলে তো প্রোটেক্টিভ রিলেই। আচ্ছা,
এই যুগে ব্যবহার করে গেছে, কমে গেছে, এই জন্য এটার ব্যবহার নাই। কিন্তু বইপত্র ঘাটলে দেখবা পাবে, ওটা হলো এই যে টেলিগ্রাম। টেলিগ্রাম রিলে ইউজ করা রিলে না, শুধু কমিউনিকেশন রিলে, তো বুঝতে পারছো যে রিলে টেলিগ্রাম। এখন তো ল্যান্ডলাইনের টেলিফোনই বন্ধ হয়ে যাওয়ার দশা। আর ল্যান্ডলাইন টেলিফোন যখন সস্তা হয়ে গেল, মানে মোটামুটি মিডিল ক্লাস লোকজন ল্যান্ডলাইন টেলিফোন অ্যাফোর্ড করতে পারলো, তখন তো টেলিগ্রাফটাও অচল হয়ে গেছে। আর এখন ওইটা তো সবই তো গেছে, টেলিগ্রাফ নাই তো দুনিয়ায় কোথাও। কিন্তু টেলিগ্রাফ যেই পদ্ধতিতে মেসেজ লেনদেন করে, রিলে, রিল। এখন প্রোটেক্টিভ ছাড়া অন্যান্য বিষয় আছে, সেটা তোমাদের বোঝানো গেল আর কি। কিন্তু প্রোটেক্টিভ রিলের রিকোয়ারমেন্টটা কি সেটা আমরা একটু এখন দেখি, যে প্রোটেক্টিভ রিলের রিকোয়ারমেন্টটা কি। অন্য রিলেতে এই জিনিসগুলি সবগুলি দরকার নেই, কিন্তু প্রোটেক্টিভ রিলেতে এইগুলি হচ্ছে দরকার। এখানে 6টা ইয়ে আছে, ক্যারেক্টারিস্টিক। হ্যাঁ, এই 6টা ক্যারেক্টারিস্টিক প্রোটেক্টিভ রিলের জন্য দরকার। একটা আমি কিন্তু কিছুক্ষণ আগে বলেছিলাম সেন্সিটিভিটি, সেটা আছে 3 নম্বরে। ডোন্ট কনফিউজ সিলেক্টিভিটি উইথ সেন্সিটিভিটি। সিলেক্টিভিটি হচ্ছে যে ঠিক কোন জিনিসটাকে আইসোলেট করতে চাই বা সিস্টেম থেকে আলাদা করতে চাই, এটা যদি সিলেক্টিভিটি খারাপ হয় তাইলে সে অপ্রয়োজনে বেশি এরিয়া সে হচ্ছে ইয়ে করতে পারে, তোমার মানে ডিসকানেক্ট করে দিতে পারে। তো সিলেক্টিভিটি খুব ইম্পর্টেন্ট, বিকজ সিলেক্টিভিটি ভালো মানে হচ্ছে টু দা পয়েন্টে অপারেশন হবে। ছবি দেখাবো, এক্সাম্পল দিব, তবে অন্য সেক্টর থেকে একটা এক্সাম্পল আগে দিয়ে নিই। যে মনে করো গোয়েন্দা রিপোর্ট আছে, একটা জায়গায় একটা তোমার সাসপেক্টেড আসামি সে লুকিয়ে আছে। এখন তোমার হচ্ছে, যেমন বললাম যে রিলে তার কাজ হচ্ছে লজিক্যালি থিঙ্কিং করা এবং সে প্রোটেকশন দেয়। তাহলে আবার বলছিলাম যে হিউম্যান প্রোটেকশন, প্রপার্টি প্রোটেকশন, নিরাপত্তার জন্য বাহিনী আছে। এখন ওই বাহিনীগুলিরও কিন্তু এই সিলেক্টিভিটিটা জরুরি। সিলেক্টিভিটি ভালো মানে কি আমি তোমাকে বলি। মনে করো যে সেই সাসপেক্টেড আসামিটা তোমাদের পাড়াই লুকিয়ে আছে। এখন যেই টিম তাকে খুঁজবে তাদের যদি সিলেক্টিভিটি ভালো হয়, তাইলে তারা তথ্যের ভিত্তিতে ঠিক যেই ফ্ল্যাটে সে আত্মগোপন করে আছে ঠিক সেইখানে ঢুকে তাকে বের করে নিয়ে আসবে। আর যদি সিলেক্টিভিটি খারাপ হয়, তাহলে বাড়ি বাড়ি যে ঘরে ঘরে নক করে করে সারা এলাকার মানুষকে ডিস্টার্ব করবে। এরকম 100 ঘরকে ডিস্টার্ব করে তারপর যদি আসামিটা ধরে, আসামি ধরা গেল বটে, কিন্তু মানুষ কিন্তু খেপে যাবে কিনা বল। এক্স্যাক্টলি তোমার হচ্ছে রিলের সিলেক্টিভিটি এরকম একটা জিনিস। এখানে ছবি আছে দেখো, এইখানে দেখো এই যে ডটেড গোল 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 গোল, মানে কোথাও গোল কোথাও চার কোনা, এই যে জিনিসগুলি আছে, এই সব জায়গাকে হচ্ছে আমরা প্রোটেকশন দিতে চাই। এখন রিলে করবে কি, ঠিক ওই জায়গাটাকেই সিলেক্ট করে ডিসকানেক্ট করতে না যদি সিলেকশন ভুল করে ফেলে, তাইলে আরো 2টা 3টা জিনিস খামাখাই তোমার হচ্ছে আইসোলেটেড হয়ে যেতে পারে। এখানে দেখো কি আছে, এটা একটা জেনারেটর, এটা একটা জেনারেটর।
দুটো জেনারেটরই কিন্তু ডিভাইস প্রোটেকশন বা ওই যে প্রোটেকশন স্কিমের মধ্যে সে কিন্তু পড়তেছে। এরপরে দেখো এইখানে আছে যে ট্রান্সফরমার, এই যে দুটা, তাইলে ট্রান্সফরমারের আগে যেটা আছে সেটা হচ্ছে লো ভোল্টেজ। এখানে একটু বলে নিই, লো মানে কিন্তু আমাদের 415 না, এখানে হলো 11 কেভি, কারণ এই জেনারেটর গুলি 11 কেভি কে হাই ভোল্টেজ ধরলেও মানে আমরা ট্রান্সমিশন লাইনে ওটা আরো হাই হবে, সেই জন্য এটাকে বলতেছি হাই ভোল্টেজ ট্রান্সমিশন। আর এই হাই এর তুলনায় ট্রান্সফরমারের প্রাইমারিতে লো আছে, বিকজ দিস ইজ আপ ট্রান্সফরমার, পাওয়ার ট্রান্সফরমারের এটা স্টেপ আপ হয়, স্টেপ ডাউনও হয়, সেকেন্ডারি ডিস্ট্রিবিউশনে হয় না, কিন্তু প্রাইমারি ডিস্ট্রিবিউশনে হয় পাওয়ার ট্রান্সফরমার। সেকেন্ডারি ডিস্ট্রিবিউশনে পাওয়ার ট্রান্সফরমার কমই থাকে, ডিস্ট্রিবিউশন ট্রান্সফরমার বেশি থাকে। তো এইখানে তোমরা দেখো যে এই জায়গায় যে তোমার এই দুটোকে আবার কিন্তু এখানে দিয়ে এই যে বাস দিয়ে কিন্তু কানেক্ট করা আছে। এটা কিন্তু কানেকশন নাও থাকতে পারতো, অথবা একটা কাপলারের মধ্যে কানেকশন হতে পারতো, যেমনটা এখানে আছে। তো এই ট্রান্সফরমারের পরে কিন্তু দেখো দুটোকে কাপল করা হচ্ছে একটা কাপলার দিয়ে। কাপলার দিয়ে মানে কি, এটা কানেক্ট করা থাকলে এটা এটা প্যারালাল, এটা খোলা থাকলে দুটো আলাদা, আর এরকম থাকলে অবশ্যই প্যারালাল, একে আর ফুটানোর কোনো উপায় নেই, এই দুটো ফুটানোর উপায় নেই। এখন এইখানে যদি ফল্ট হয় এই জেনারেটর, তাহলে ঠিক এই জেনারেটরকে ট্রিপ করে দিতে হবে। তো যেই রিলে সেই কাজটা খুব ভালোভাবে পারে, তার সিলেক্টিভিটি ভালো। খেয়াল করে, যদি সিলেক্টিভিটি খারাপ হয় এবং সে যদি এমন কিছু করে যে এই বাস ডিসকানেক্ট হয়ে যায়, এই যে বাস, তাইলে এই জেনারেটর চালু করাও সেদিকে পাওয়ার দিতে পারবে না, দেখছো? তাহলে কিন্তু সিলেক্টিভিটি ইম্পর্টেন্ট। দেখো যে এই সিলেক্টিভিটি হাই মিনস এটা সমস্যা হয়েছে, এটাকে আলাদা করবে, এটা সমস্যা হয়নি, এটা চলতে থাকবে। কিন্তু খারাপ সিলেকশনের কারণে সে ওর সাথে সাথে এরও বন্ধ করে দিতে পারে, এরকম হলে আর কোনো পাওয়ার পাবে না। এনিওয়ে, তো এই হচ্ছে সিলেক্টিভিটি। তারপর স্পিড, এটা ব্যাখ্যা করার কিছু নেই যে কত দ্রুত সে ট্রিপ করতে পারে, হাই মানে ইয়ে কিনা। আর আরেকটা হচ্ছে সেন্সিটিভিটি। সেন্সিটিভিটি মানে হচ্ছে এটা সূক্ষ্মতা, কত কত সূক্ষ্মভাবে সে এটাকে তোমার সে ধরতে পারে। এইটার এক্সাম্পল হয় হচ্ছে যে ডিফারেন্সিয়াল রিলে। তখন রিলে গুলির একটা একটা করে নাম বলার সময় ডিফারেন্সিয়াল রিলে বলেছিলাম যে সে সেন্সিটিভিটি বাড়ায়। এখন আমি তোমাদের দেখাবো কিভাবে সেন্সিটিভিটি বাড়ায়। দেখো, মনে করো এখানে একটা কোনো একটা কিছু আছে যেটাকে আমি প্রোটেকশন করব। এখন ধরো এইখানে একটা রিলে আছে, ধরো এইখানে রিলে আছে, এই এখানে একটা রিলে আছে। সো আমরা তো একটু আগে কয়েল একটা দেখাইলাম, ওইটার মতোই তুমি চিন্তা করো যে এটার মধ্যে যে নর্মাল কারেন্ট যাচ্ছে, তো নর্মাল কারেন্ট এসে কিন্তু ট্রিপ করাবে না। জাস্ট আগের ডায়াগ্রামটাই চিন্তা করো, আগের ডায়াগ্রামটা দেখো, বলছিলাম নর্মাল কারেন্ট ট্রিপ করবে না, কারণ ওইটা ঘুরে গিয়ে যে কয়েলে আছে রিলে কয়েল, সেটাকে সে এনার্জাইজ করেনি, ট্রিপ কয়েলে পাওয়ার পাইনি। এনার্জাইজ করে ওটা টান দিবে, টান দিয়ে ট্রিপ কয়েল বন্ধ করবে, তারপর না ট্রিপে হবে। তো নর্মাল কারেন্ট, এখন হোয়াট ইজ দিস নর্মাল কারেন্ট? মনে করো এইটা মনে করো 2000। আমি তোমাদের একদম হিসাব করে অঙ্ক করে বুঝিয়ে দিচ্ছি যে সেন্সিটিভ বলতে কাকে বোঝায়। আচ্ছা, এখন মনে করো যে এখানে যদি ফল্ট কারেন্ট আসে, ফল্ট কারেন্ট আসলে নিশ্চয়ই সেই ফল্ট কারেন্ট ওই ট্রিপ কয়েলকে এনার্জাইজ করবে এবং ওই দিক দিয়ে টান দিয়ে খুলে ফেলবে। কিন্তু সেই ফল্ট কারেন্টের মানটা কত? তখন একটা এক্সাম্পল দিচ্ছিলাম, সেটা মনে করো যে 20,000 অ্যাম্পিয়ার। তো এখানে 2000 অ্যাম্পিয়ার, ওটা 20,000 অ্যাম্পিয়ার, তার মানে 18,000 অ্যাম্পিয়ার কারেন্ট বেড়ে গেলে তখন সে বুঝতে পারবে যে সমস্যা হচ্ছে, তার আগে সে বুঝতে পারবে না। এটাকে সেন্সিটিভ বলে না, এটা হচ্ছে নন সেন্সিটিভ ব্যাপার, মানে টু মাস পরিবর্তন হওয়ার পর সে বলে ও এটা তো সমস্যা। হাইলি সেন্সিটিভ মিনস তুমি চাও যে এটা তো 2000-এর,
2500 অথবা 2300, এই 300 অ্যাম্পিয়ার কারেন্ট মাত্র বেশি গেছে, অথবা 2200, অথবা মানে সামান্য কারেন্ট বেশি গেছে। এই সামান্য কারেন্ট বেশি গেলে যেন সে আমার কোনো জায়গায় জানিয়ে দেয় যে কারেন্ট কিন্তু অতিরিক্ত গেছে। তাইলে আমরা যেভাবে তোরা ওই ট্রিপ কয়েলটা একটু খেয়াল রাখো যে ওখানে কিন্তু নর্মাল কারেন্ট ফল্ট কারেন্ট এই দুটোর বিষয় ছাড়া আর কিন্তু কিছু নাই। হ্যাঁ, এবং তোমাদের ওখানে জানাই দেওয়া হয়েছিল আগের সার্কিট ব্রেকারের সময় যে নর্মাল এবং ফল্টের রেশিও, মানে ফল্ট বাই নর্মালের রেশিও 40-এর নিচে হয়, 40-এর নিচে হয় তাহলে তাকে হচ্ছে তোমার 3 সাইকেলের মধ্যে তোমার রেসপন্স করার কথা। আর যদি 40-এর উপরে হয় তাহলে টাইম কিন্তু আরো বাড়ানো যায়, মানে অনেক বেশি ফল্ট কারেন্টের জন্য। কিন্তু সেটা না, আমরা যে সামান্য কারেন্ট বেশি যাবে সেইটা আমরা জানতে চাই, তাহলে আমরা কি করব? ওকে, দেখো ওয়ে কি, ওয়ে হচ্ছে আমি ধরো একটা রেফারেন্স কারেন্ট নিলাম 200, তো 200 থেকে সরি রেফারেন্স কারেন্ট নিলাম 2000, তো 2000 রেফারেন্স কারেন্ট নিলাম 2000, 2000 থেকে মনে করো একটা 2000 ভাগ 1 এরকম একটা প্রোটেক্টিভ সিটি আমি ইউজ করলাম। তাইলে এইখানে আমার একটা সিটিতে 1 অ্যাম্পিয়ার কারেন্ট আসবে। 1 অ্যাম্পিয়ার কারেন্ট আসবে কিভাবে আসবে? আমি একটা রেফারেন্স কারেন্ট থেকে, এই কারেন্ট না, এই লাইন থেকে না, কিন্তু আমি একটা রেফারেন্স কারেন্ট থেকে আমি করলাম, আমি করলাম কি একটা সিটিতে করে নিয়ে আসলাম, যার 2000 ভাগে 1, তার মানে আমার 1 অ্যাম্পিয়ার কারেন্ট আসবে, এখানে আসলো। আর এখানেও আমি একটা 2000/1 সিটি আমি রেখে দিলাম। তাহলে তোমরা এবার বুঝতে পারছো যে 2000 হলে এখানে 1 অ্যাম্পিয়ার যাবে, 2200 হলে 1 অ্যাম্পিয়ারের চেয়ে সামান্য বেশি যাবে, যাবে কিনা? মানে 2000 অ্যাম্পিয়ার দিলে 1 অ্যাম্পিয়ার আসবে, তাহলে 2200 2300 দিলে নিশ্চয়ই 1 অ্যাম্পিয়ার একটু বেশি আসবে। এই যে যে সিটিটা এখানে নিলাম, এই যে এখানে হচ্ছে 1 অ্যাম্পিয়ার আর এখানে হচ্ছে 1 অ্যাম্পিয়ারের বেশি, এই দুটোকে করব কি কম্পেয়ার করব। কম্পেয়ার করব মানে কি, সেটা কি বলে ডিফারেন্সিয়াল রিলে। মানে রিলে দুইটাকে আমরা বিয়োগ করব, মানে এমন ভাবে কানেকশন দিব। আহ, দেখো এই কয়েল মানে তো আসলে তোমার হচ্ছে এইটার যে ডট পয়েন্ট দিয়ে জানা যায়, তুমি জানো যে কয়েলে কিন্তু ডট দেওয়া থাকে, এইখানে ডট এখানে ইয়ে, তার মানে হচ্ছে যে কানেকশন করার সময় সিরিজে কানেক্ট করলে কখনো সে যোগ হয় কখনো বিয়োগ হয়, কঠিন কিছু না। এটা যখন সিরিজে কানেক্ট হয় কখনো যোগ কখনো বিয়োগ হয়, ডিপেন্ডিং অন দ্য ফোটা। তার মানে কিভাবে কয়েলটা পেঁচানো আছে, তাহলে আমরা এটা ডিফারেন্সিয়াল মোডে মানে বিয়োগ মোডে দুটাকে বিয়োগ করবো। সে বিয়োগ করে আমি যে সিটিটা পাচ্ছি সেটা মনে করো এখানে রাখলাম। তাইলে এইটার মধ্যে একদিক দিয়ে এটা ঢুকতেছে, একদিক দিয়ে এটা ঢুকতেছে, তাইলে এখানে জিরো দেখাবে কতক্ষণ? এখানে জিরো দেখাবে যতক্ষণ এই রেফারেন্সের মধ্যে 1 আছে আর এখানে 1 আছে। এখানে 1 থাকবে কখন? যখন 200 অ্যাম্পিয়ার যাবে। কিন্তু যখনই 200 অ্যাম্পিয়ারের বেশি যাবে, 300 400 500 বেশি যাবে, 2000 অ্যাম্পিয়ারের উপরে কিছু যাবে, তখনই কিন্তু এখানে সামান্য বেড়ে যাবে। বেড়ে গেলে এটা কিন্তু নন জিরো হয়ে যাবে। তাহলে জিরো থেকে নন জিরো হলো, ওই নন জিরোটা সে চট করে ধরে ফেলছে। খেয়াল করো, যখন সরাসরি যাচ্ছিল তখন কিন্তু এই সামান্য চেঞ্জকে ধরতেই পারেনি, বিকজ এটা হলো এমন মোডে কানেক্ট আছে, ও শুধু ভেরি হাই কারেন্ট গেলে বোঝায়, সামান্য বাড়লে কিন্তু বুঝে না। কিন্তু যখনই আমি তাকে বিয়োগ করে নিয়ে আসলাম, বিয়োগ করলে একটা জিরো ছিল আর একটা হচ্ছে জিরো চেয়ে নন জিরো, নন জিরোটা চোখে পড়ে বেশি, মানে সেই চট করে এখানে জিরো থেকে অন্য কোনো কারেন্ট হলেই সঙ্গে বোঝা যায় যে এখানে কারেন্ট বেশি হয়ে গেছে বা কম হয়ে গেছে। তাহলে দেখলাম যে সামান্য চেঞ্জও সে ধরে ফেলতে পারবে। অ্যানাদার, তার মানে কি করলাম, এই পদ্ধতিতে এই সেন্সিটিভিটি বাড়িয়ে দিলাম। আগে সে
প্রায় 20,000 কারেন্ট না গেলে সে চেঞ্জই করতে পারতো না। আর এখন সে 200 অ্যাম্পিয়ারকেও সেন্স করতে পারতেছে। তুমি ডিফারেন্সিয়াল মোডে সব সময় এই সেন্সিটিভিটি বাড়ে, বিকজ সেন্সিটিভিটি হচ্ছে সামান্যতম চেঞ্জকেও সে ধরতে পারে, তো ধরতে পারলো। অ্যানাদার ইম্পর্টেন্ট ইউজ হচ্ছে, আবার সেম জিনিস আমি আঁকবো, এখান থেকে তার বের করে রাখলাম, এখান থেকে তার বের করে রাখলাম, ভেতরে কোনো ফল্ট হয়েছে কিনা এটা বোঝার একটা ওয়ে দেখো। যদি ভেতরে ফল্ট হয়, ভেতরে করলাম কি, এইখান থেকে সিটি বের করে নিলাম, এইখান থেকে সিটি বের করে নিলাম, নিয়ে এই দুটোকে এইখানে একটা মনিটর করতে থাকলাম। নর্মালি এখান দিয়ে যে কারেন্ট ঢুকবে, এখান দিয়ে সে কারেন্ট বেরোয় যাবে, এইখান দিয়ে যে কারেন্ট ঢুকবে, এটা ইনকামিং কারেন্ট, কেসিএল বলে এটাকে, সেই কারেন্ট এদিক দিয়ে বেরিয়ে যাবে। এখান দিয়ে যে কারেন্ট ঢুকবে এখানে বেরিয়ে যাবে। এই যে তার পেঁচাইলাম, এই পেঁচানোর সময় তার যে ফোঁটা আছে, ফোঁটা মানে তো যে বললাম যে পোলারিটি অফ কয়েল, এটা এমন ভাবে দিতে হবে যে দুটো বিয়োগ হয়ে এখানে শো করে। তাহলে নর্মালি এখানে ধরো 2000 অ্যাম্পিয়ার, এখানেও 2000 অ্যাম্পিয়ার, তাহলে সেম সিটি ইউজ করবো, সেম সিটি 2000-এর রেশিও নিয়ে এখানে সবসময় জিরো দেখাবে, জিরো, ওকে, জিরো দেখাবে। কিন্তু যদি ভিতরে ফল্ট হয়, খেয়াল করো কি হবে, এইখান দিয়ে বেশি কারেন্ট এসে কিছু কারেন্ট এই দিকে যাবে, কিছু কারেন্ট ফল্টের পজিশনে চলে যাবে, সেটাই তো নিয়ম। তার মানে এইখানে কারেন্ট আছে, তার থেকে এই ইনকামার কারেন্ট বেড়ে যাবে, এই দিক থেকে তোর কারেন্ট ওই ফল্টের দিকে যাবে না, এটা তো নিয়ম না। কারণ এদিকে সোর্স সাইড, এদিকে তো সোর্স থাকার কথা। তো এইখানে কারেন্ট বেশি, এখানে কম, তার মানে এখানে নন হয়ে যাবে। তার মানে কোনো ডিভাইসের ভেতরে ফল্ট হয়েছে কিনা সেটা বোঝার জন্য এই ডিফারেন্সিয়েট দিলে দারুণ একটা ব্যাপার। তার প্রাইমারি কারেন্ট, সেকেন্ডারি কারেন্টকে সে দেখে সে সবসময় জিরো শো করতে থাকে, তার মানে জিরো শো করে মানে ওকে। যেই নন জিরো আসবে তখনই কিন্তু সে বুঝলো যে ভিতরে একটা ফল্ট হচ্ছে। যদি মনে করো ওটাকে তখন ডিসকানেক্ট করতে হবে, তাহলে এখানে এই ধরনের রিলে নিয়ে ব্রেকারে লাগিয়ে দিতে হয়, যে whenever value non-zero treat the coil. So this is for sensitivity. ঠিক আছে, এরপরে আসতে স্যার আপনার ভয়েসটা আরেকটু ক্লিয়ার করা যাবে? আমি তো যা পারছি বলছি, তো আজকে আমরা করবো ইয়া সর্দি কাশি কোভিড পজিটিভ সবই তো আছে। ও আচ্ছা। আমি তো কালকে টেস্ট করিয়ে করবো পজিটিভ, কিন্তু ক্লাস নিতে ইচ্ছা করে না, বাট তোমাদের কথা চিন্তা করে নিচ্ছি। আচ্ছা, একটু ভলিউম বাড়িয়ে দিতে পারি, ইয়েস, ল্যাপটপের ভলিউম বাড়িয়ে দিতে পারি, হ্যাঁ, ল্যাপটপের ভলিউম বাড়িয়ে দেই। না, ঝামেলা তো। এবার শোনা যায়? হ্যাঁ স্যার, ঠিক আছে। ওকে, ঠিক আছে, ঠিক আছে, এবার দেখো তার মানে হচ্ছে যে এটার উপর রিলাই করা যায় কিনা, মানে ঠিক আছে সার্কিট ব্রেকার কিনে লাগিয়ে দিলা, তো সেটা কাজ করে না, তো ওই হচ্ছে মানে মানে কাজ করতে হবে এবং তারপর ভরসা করা যাবে, এটা সিম্পলিসিটি। সিম্পলিসিটি মানে সে জটিল না, সহজ সরল ফর্মে কাজ করে। আর আরেকটা হচ্ছে যে ইকোনমি, মানে হচ্ছে এটা বাজেটে হবে কিনা, সস্তা হবে কিনা। তো তোমার সবকিছু যাবে, সবকিছু পাওয়া যাবে না, সোজা কথা শেষের দুটো ইকোনমি। তোমার ডিজিটাল রিলের কথা আমরা বলেছিলাম, এবং এটার একটা নাম আছে নিউমেরিক্যাল রিলে। এগুলি না সিম্পল না ইকোনমিক, দাম বেশি এবং তো সব জায়গায় সবকিছু। আমরা পরের টপিকে চলে যাই, বেসিক রিলে। এইগুলি দুই টাইপের হয়, একটা হচ্ছে যে ইলেকট্রোম্যাগনেটিক অ্যাকশন টাইপ, আর একটা হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন টাইপ। আসলে চলে আসি, অ্যাট্রাকশন টাইপের আবার তিন রকমের হয়, অ্যাট্রাক্টেড আর্মেচার টাইপ, সলিনয়েড টাইপ এবং হচ্ছে ব্যালেন্স বিম টাইপ।
ওকে, এই অ্যাট্রাকশন এগুলি সবই ছবি দেখালে বুঝতে পারবে। এখানে একটা ছবি দেখো, এটা হলো, এগুলি সবই কিন্তু আমরা ইলেকট্রোম্যাগনেটিক রিলে পড়তেছি। তো এটা হচ্ছে অ্যাট্রাক্টেড আর্মেচার টাইপ রিলে, তাই না? অ্যাট্রাক্টেড আর্মেচার টাইপ রিলে তিন ধরনের বলেছি। অ্যাট্রাক্টেড আর্মেচার টাইপ এর গঠন দেখো, এই যে দেখো যে এখানে এই যে ফোঁটাটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে পিভট। পিভট মানে কি, মানে ওই পয়েন্টে ওটা স্থির থাকে কিন্তু ওর ডানে বামে নড়াচড়া করে। মানে ডান অংশটা চাইলে টান দিলে উপরে যাবে, বাম অংশটা সেই ক্ষেত্রে ওটা উপরে পাঠাতে হলে নিচে নেমে যাবে, সেগুলি করবে। এখানে যে এম লেখার টুকরাটা, এই এম লেখার টুকরাটা হচ্ছে একটা ইলেকট্রিক ম্যাগনেট। ইলেকট্রিক ম্যাগনেট কাকে বলে? এটা হচ্ছে একটা ম্যাগনেটিক ম্যাটেরিয়াল, নট অ্যাকচুয়ালি পার্মানেন্ট ম্যাগনেট। কিন্তু এই যে কয়েলটা আছে সি, এই যে লাল, ওটার মধ্যে ইলেকট্রিসিটি আসলে এটা ম্যাগনেট হয়ে যায়। তোমরা এটা কনফিউজ করো না যে এই যে যে লাল কয়েলের মধ্যে ইলেকট্রিসিটি আসবে সেটা এসি না ডিসি। দেখো, সেটা এসি আসলেও এটা ম্যাগনেট হবে, ডিসি আসলেও ম্যাগনেট হবে। কিন্তু ফারাক হচ্ছে যে যদি এসি আসে তাহলে এই ম্যাগনেটের নর্থ সাউথ পোল বারবার চেঞ্জ হতে থাকবে। যদি এসি আসে তাহলে বারবার পোল চেঞ্জ হয়ে যাবে। আর যদি ডিসি আসে তাইলে হচ্ছে পোল একই রকম থাকবে, মানে একদিক সাউথ আর একদিক নর্থ হয়ে বসে থাকবে। তো এখন বাস্তবে রিলে গুলি দুই ধরনেরই আছে, মানে এসি বিদ্যুৎ পাঠিয়েও ওই ম্যাগনেটাইজ করা হয়, ডিসি পাঠিয়েও করা হয় ম্যাগনেটাইজ। সো সেটা সমস্যা না। তবে তোমাদের আসল রহস্যটা বলে দিই। রহস্য হচ্ছে এই যে যে আমরা তিন ভাগ দেখতেছি, অ্যাট্রাকশন, সলিনয়েড আর হচ্ছে ব্যালান্স বিম, এর আগের দুটো ভাগ দেখো, ইলেকট্রোম্যাগনেটিক অ্যাট্রাকশন আর ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন। এই দুই ভাগের থেকে তুমি ওই রহস্যটা জেনে যাবে। যদিও এইখানে কোথাও নাই, কিন্তু শিক্ষা নিজেরা এটা নোট করে রাখো যে এই অ্যাট্রাকশন টাইপ গুলিতে ডিসি ইউজ করা হয়, আর ইন্ডাকশন টাইপে এখানে আসলে এসি ইউজ করা হয়। তো মোস্ট অফ দা প্রোটেকশন সিস্টেমে এই অ্যাট্রাকশন টাইপই ইউজ করে, তার মানে ডিসি ইউজ করে। দ্যাটস হোয়াই এই যে এখানে আমরা দেখতেছি ডিসি, এই যে দেখো এখানে দেখতেছি ডিসি অ্যাট্রাকশন টাইপ। এবং আমাদের দেশে যত পাওয়ার সিস্টেম আছে বলেছি সব জায়গায় ব্যাটারি থাকে, তো ব্যাটারি তো ডিসি, তার মানে এটা অ্যাট্রাকশন টাইপ। ওকে, তো কনফিউশন দেখার কিছু নাই যে যদিও ইন্ডাকশন টাইপ হয় কিন্তু অ্যাট্রাকশন টাইপটা বেশি ইউজ করা হয় এবং সেখানে ডিসি ইউজ করা হয় বিকজ চেঞ্জ হবে না, তাহলে ওটা অ্যাট্রাক্ট করলে পরেই লাগবে। আর যদি পোল বারবার চেঞ্জ হয় তাহলে কিন্তু একবার অ্যাট্রাক্ট করবে, একবার রিপালস করবে, একবার অ্যাট্রাক্ট করবে, একবার রিপালস করবে, এইটা কিন্তু চলতে থাকবে। কিন্তু সেরকমও কিন্তু হয়, তো সেটা হয়, সেটা আমরা, সেটা আমাদের দেশের সিস্টেমে ইউজ কম, কিন্তু বিষয়টা আছে সামান্য একটু দেখিয়ে ছেড়ে দিব। তাহলে এইটা বলি যে অ্যাট্রাকশন টাইপের, তাহলে রহস্যটা বুঝে গেছে যে মূলত ডিসি দিয়ে ওটাকে ম্যাগনেট করে ফেলা হয়। ম্যাগনেট করলে এই জিনিসগুলি আমি যা বলতেছি যে হাইলাইট করে করে একটু দেওয়া আছে, ওটা পরে দেখে নিও। তবু আমি এমনি বুঝাই দিচ্ছি, দেখো যে তাহলে তোমার ওখানে পাওয়ার আসলে এটা ম্যাগনেট হবে। এবং এই যে যে একটা বাঁকা অংশ দেখছো, অফকোর্স এই পুরো সিস্টেমটা হচ্ছে ম্যাগনেটিক রিয়েল, এটাও কিন্তু ম্যাগনেটিক ম্যাটেরিয়াল। কিন্তু ম্যাগনেটিক ম্যাটেরিয়াল আর ম্যাগনেটিক ম্যাটেরিয়াল মিলে কিছুই হবে না, কিন্তু ম্যাগনেটে ম্যাগনেটে হবে এবং ম্যাগনেট ম্যাগনেটিক ম্যাটেরিয়ালে হবে, এই হচ্ছে বিষয়টা। তো যেহেতু এইখানে তোমার পাওয়ার দিয়ে অলরেডি এটাকে ম্যাগনেট করে দিয়েছি আর এটা ম্যাগনেটিক ম্যাটেরিয়াল, তো ও ম্যাগনেট হওয়ার সঙ্গে সঙ্গে একে অ্যাট্রাক্ট করবে, টেনে নিয়ে যাবে। ওখানে অ্যাট্রাক্ট করলে ওই যে এই যে এখানে ধাক্কাটা লাগবে, যেহেতু এই পয়েন্টটা ফিক্স, কারণ এটাকে বলা হয় পিভট, তাহলে ফিক্স। তো যখনই অ্যাট্রাকশন হবে এই এই জিনিসটা এখানে মানে ফিক্স ফিক্স পয়েন্ট, এটা তখন ভ্যারিয়েবল হিসেবে টানকে সামনে চলে যাবে। সামনে চলে গেলে ওইটা হচ্ছে ট্রিপ সার্কিট অ্যাক্টিভেট করবে। অর্থাৎ ট্রিপ সার্কিটের কাজ কি ছিল? ট্রিপ সার্কিটের কাজ ছিল এই যেটা, ট্রিপ সার্কিটের আগে আমি তোমার এই যে এইটা, এই ট্রিপ কয়েলে পাওয়ার দেওয়ার জন্য এটাকে বন্ধ করা দরকার ছিল। তো মনে করো এই যে এটা যখন এটাকে টান দিবে তখন এ যে ওই বন্ধ করে দিবে ইয়াকে, তাকে ও যে ট্রিপ কয়েলে পাওয়ার বন্ধ করে দিবে, মানে বন্ধ মানে হচ্ছে ওয়ান করবে আর কি, ফাঁকা জায়গাটা ওয়ান করবে, যে এটা সামনে আগাইছে।
ট্রিপ কয়েলকে অন করে দেবে, অন করলে ডিসি থেকে পাওয়ার সাপ্লাই দিয়ে ট্রিপ কয়েল অ্যাক্টিভেট হয়ে ওটাকে ব্রেকারকে টান দিয়ে খুলে ফেলবে। এই হচ্ছে মোটামুটি এরিয়া। এখন কথা হচ্ছে যে তাইলে তোমরা বুঝে গেলা যে কোনো অ্যাট্রাকশন টাইপে কিন্তু এসি দেওয়া হয় না। আর আরেকটা হচ্ছে যে যে কোনো কারেন্ট আসলে কি এরকম হবে? নো। এইটা একটা the minimum current at which the relay armature is attracted to close the tube circuit is called pick up. মানে একটা ডেফিনেশন আছে পিক আপ কারেন্ট, আরো কিছু ডেফিনেশন আমরা পড়বো নেক্সট ক্লাসে, আজকে না, কারণ আজকে তো আমাদের ওই যে বেসিক রিলে স্ট্রাকচারটা পড়া দরকার। তো এখানে তোমার পিক আপ কারেন্টটা তোমার জেনে রাখলে সেটা হচ্ছে মিনিমাম কারেন্ট এখানে যাওয়ার পরে ওই যে ওটাকে টান দিতে পারবে, তার চেয়ে বেশি কারেন্ট গেলেও কিন্তু টানবে, হ্যাঁ, ওইটাকে বলে পিক আপ কারেন্ট। এই আর বাকি দুইটা অ্যাট্রাকশন টাইপ, এটা আসলে ওই সেলফ এক্সপ্লেনেটরি, মানে ছবি দিয়ে দিচ্ছি আর এই যে নাম দিয়ে দিচ্ছি, ওই ওর আগের ওটার মতো অত বর্ণনা আর লাগবে না। কেন লাগবে না? নামটা দেখো, সলিনয়েড টাইপ দিলে। সলিনয়েড কোনটা? এই যে এটা দেখো, এই যে এটা, এই যে লাল রঙের যে কয়েলটা, এই কয়েলের মধ্যে যখন ডিসি পাওয়ার আসবে, এই ডিসি পাওয়ার আসলে কি করে অ্যাট্রাকশনের দিক বের করতে হবে, একটা নিয়ম আছে। নিয়ম আছে দেখো, ধরলাম এই দিক দিয়ে কারেন্ট বের হয়ে যাচ্ছে, তো এই দিয়ে কারেন্ট ঢুকছে, এই দিয়ে কারেন্ট ঢুকলে কারেন্ট এখান দিয়ে ঢুকছে, এখান দিয়ে ঢুকছে, এখান দিয়ে ঢুকছে, এখান দিয়ে ঢুকছে, এখান দিয়ে ঢুকছে। তো ডান হাত নাও, নিয়ে ডান হাতের 4টা আঙ্গুলকে এই কারেন্টের ডিরেকশনের দিকে রাখো, তখন মুঠি পাকাও এবং তোমার থাম কোন দিকে যাচ্ছে? থাম যাচ্ছে উপরের দিকে, তার মানে উপরের দিকে ফোর্স তৈরি হবে। এবং এইটা যেহেতু আয়রন প্ল্যাঞ্জার, বাংলা হচ্ছে ম্যাগনেটিক ম্যাটেরিয়াল, সরাসরি বাংলা না, আয়রন প্ল্যাঞ্জার মানে লোহার প্ল্যাঞ্জার, কিন্তু বলছি এটা ম্যাগনেটিক ম্যাটেরিয়াল। ম্যাগনেটিক ম্যাটেরিয়াল হয় যখন ওইদিকে ফোর্স ক্রিয়েট হবে, ওই ম্যাগনেটিক ম্যাটেরিয়ালকে টান দিয়ে সামনে নিয়ে যাবে, তার মানে এই অংশটা দিয়ে ওই ট্রিপ কয়েলের ওই জায়গাটা ক্লোজ করে দিবে। ক্লোজ করে দিলে ওই ব্যাটারি তখন ট্রিপ কয়েলের মধ্যে পাওয়ার দিবে, দিয়ে ব্রেকারকে টান দিয়ে নিয়ে যাবে। তাহলে এটা ছিল, এখানে সলিনয়েড ছিল না, সরাসরি টান দিচ্ছে। সলিনয়েড কাকে বলে? এই যে এটা অনেকটা সিলিন্ডারের মতো থাকে, দেখো যে এরকম আর কি, এবং সেটার ওই যে ভিতর দিয়ে যাচ্ছে এরকম, দ্যাটস হোয়াই ইট ইজ সলিনয়েড। কিন্তু মূল কথা যদি তুমি বলো যে ইলেকট্রিক ম্যাগনেট, স্টিল ইট ইজ ইলেকট্রিক ম্যাগনেট। আগের তো ইলেকট্রিক ম্যাগনেট ছিল, হ্যাঁ, ইলেকট্রিক ম্যাগনেট ছিল। সো এটা করি। আর ব্যালান্স বিম টাইপ দিলে, ব্যালান্স বিম টাইপ হচ্ছে এই যে এখানে দেখো, ব্যালান্স বিম টাইপে একটা ফিক্সড কয়েল এখানে দেওয়া আছে, একটা ফিক্সড কয়েল। এই ফিক্সড কয়েলের এই আর্মের এইখানে এই কয়েলের মধ্যে যদি কারেন্ট আসে, এটাকে সে টান দিলে এইটা যে কন্ট্যাক্টে দেখবে ট্রিপল ডিসি থেকে পাওয়ার যে তখন তাকে অন করে অফ করে দিবে। বাট ব্যালান্স বিল কেন বলতেছে? বিকজ দেয়ার ইজ এ রেস্ট। এই রেস্টের এই দিকটা টেনে ধরে রাখার জন্য আছে স্প্রিং ওয়েট সিস্টেম। স্প্রিং এন্ড ওয়েট সিস্টেম থাকার কারণে এই রেস্টের এই দিকটা এমনি এরকম টেনে রাখা হয়, এবং সে কারণে এই যে এটা দূরে থাকে, মানে খোলা থাকে। এই স্প্রিং এর টানের কারণে এখানে এখানে পড়ে, তো এটা, তো ওটা থেকে দূরে রাখে। যখনই এখানে পাওয়ার আসে, পাওয়ার এসে ওই সলিনয়েডের মতো টান মারে, টান মারলে এ করে কি এইদিকে আসে, এইদিকে আসে, তার মানে এইখানে যে শক্তিটা পাওয়া যায়, বা শক্তি তো আবার অন্য জিনিস, মানে টু দা এনার্জি, নো, ফোর্স যেটা পাওয়া যায় আর কি, বল যে ফোর্স পাওয়া যায়, সেই ফোর্সের থেকে এই ফোর্স যদি বড় হয় তাহলে তো পর্যাপ্ত করতে পারবে না, আসবে না। তাহলে স্প্রিং এর যে এটাকে বলে রেস্টোরিং ফোর্স যেটা আছে,
সেই ফোর্সের থেকে এই অ্যাট্রাকটিভ ফোর্স বেশি হতে হবে, তাইলে ওটা এরকম বন্ধ হয়ে যাবে। তো মোটামুটি এই তিন ধরনের জিনিস দেখলে যে কোনো কিছু না, এটা হচ্ছে তোমার অ্যাট্রাকটিভ টাইপ আর্মেচার। আচ্ছা, একটা জিনিস কোনো কনফিউশন তোমাদের আছে কিনা যে হোয়াট ইজ আর্মেচার? এখানে আর্মেচারের সংজ্ঞাটা একটু অন্যরকম। সাধারণত কয়েল পেঁচানো থাকে, কয়েল পেঁচানো থাকলে যার চারদিকে কয়েল পেঁচায় ওটাকে আর্মেচার বলে, কিন্তু এখানে আমরা ওইভাবে চিন্তা করি না। একটু মেশিনের কনসেপ্ট থেকে আসবে জিনিসটা, একটুখানি সাবধানে ডিফাইন করতে হবে। তো ইলেকট্রিক ম্যাগনেট যেটাকে বানানো হয় সেটা আর্মেচার না। ইলেকট্রিক ম্যাগনেট যেটাকে বানানো হয় সেটা আর্মেচার না, অন্যটা হচ্ছে আর্মেচার। ওইভাবে চিন্তা করবা, ইলেকট্রিক ম্যাগনেটটা আর্মেচার না, অন্যটা আর্মেচার। যেমন এই যে এই অংশটাকে ম্যাগনেট বানানো হয়েছে, মানে এদিক থেকে পাওয়ার হিসেবে, এটা কিন্তু আর্মেচার না, এটা আর্মেচার যাকে টানবে আর কি। এখানে দেখো এইটা হচ্ছে ম্যাগনেট, এইটা হচ্ছে আর্মেচার। এখানে যদি তুমি বলো দিস ইজ ম্যাগনেট, তাহলে এটা হচ্ছে আর্মেচার। এইভাবে আসলে ডেফিনেশনটা দিতে হবে, কারণ অ্যাট্রাক্টেড আর্মেচার টাইপ, মানে ম্যাগনেট যে অংশটাকে টান দিয়ে কাছে আনবে ওই অংশটা হচ্ছে আর্মেচার। এখন যদি বলো না আমরা তো, হ্যাঁ এমন হতে পারে যে নিচের দিকে ইন্টারমিডিয়েট বা ক্লাস 9-10 কোনো জায়গায় এটা থাকতে পারে যে ওই কোনো একটা ম্যাগনেটিক ম্যাটেরিয়ালকে কয়েল দিয়ে পেঁচালে ওটাকে আর্মেচার বলে। এটা এরকম থাকতে পারে, এরকম থাকতে পারে, কিন্তু আমরা যখন একটা মেশিনের চলে যাই তখন দেখা যায় যে কয়েল দুই জায়গায় পেঁচানো হচ্ছে, দুই জায়গায় পেঁচানো হচ্ছে, তখন আর্মেচার এবং ম্যাগনেট এই দুটো নিয়ে অনেক কনফিউশন তৈরি হয়। সেই জন্য যাতে কনফিউশন তৈরি না হয় সেই জন্য তোমাদের সাবধান করে দিচ্ছি যে কোনো একটা কয়েলের উদ্দেশ্য যে থাকে সেটা সিম্পলি ইলেকট্রিক ম্যাগনেট হবে। মেশিনের কনসেপ্টে ইট ইজ নট আর্মেচার, ইট ইজ ম্যাগনেট। আর আর্মেচার হচ্ছে তো বাকিটা, তাকে ম্যাগনেট টানবে এবং ওই আর্মেচারের ভেতরে আসলে পাওয়ার ট্রান্সফার হবে, ও আসলে মূল পাওয়ার সার্কিটের সাথে হ্যান্ডেল করবে, ম্যাগনেটটা করবে না। এই হচ্ছে। আচ্ছা, এবার আমরা ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন টাইপ, বুঝতেই পারছো যে এখানে ডিসি পাওয়ার দিলে হবে না, এবং আমাদের এখানে সাবস্টেশনে যেহেতু ডিসি থাকে তার মানে এগুলি একটু অন্যরকম, এবং সেজন্য আমরা এটা খুব একটা বেশি পড়বো না। এখানে দেখো দেওয়া আছে টু এত এবং এত, তার মানে সাইন ওমেগা টি, তার মানে এগুলি তো এসি বোঝাই যাচ্ছে, না বোঝাতে কোনো কারণ নাই, এসি বোঝা যাচ্ছে। এইটা কোন প্রিন্সিপালে কাজ করে আমি এগুলি স্কিপ করেছি, কারণ খামাখা সময় নষ্ট করে লাভ নাই। এই পদ্ধতি আমাদের দেশে খুব একটা ইউজ করা হয় না, কাজেই ওটা নিয়ে বেশি মাথা ঘামিয়ে লাভ নেই। তো কয়েক টাইপের হয়, শুধু নাম বলে শেষ করে দিয়েছি। এটা থাকে শেডেড পোল স্ট্রাকচার, ওয়াট আওয়ার মিটার ফর ডাবল ওয়াইন্ডিং স্ট্রাকচার, এবং ইন্ডাকশন কাপ স্ট্রাকচার। তোমরা হয়তো মেজারমেন্ট কোর্স বা কোনো কোর্সে হয়তো এই ওয়াট আওয়ার মিটার বা এনার্জি মিটার যেটাকে বলে, ওয়াট আওয়ার মিটার বা এনার্জি মিটার পড়ে থাকতে পারো। দেখবা যে এই ইন্ডাকশন প্রিন্সিপাল যেখানে কাজ করে ওর উদ্দেশ্যই হচ্ছে যে দুটো এসি ওয়েভ থাকবে, সেটা কারেন্ট কারেন্ট ওয়েভ হতে পারে, কারেন্ট ভোল্টেজ ওয়েভ হতে পারে, ভোল্টেজ ভোল্টেজ ওয়েভ হতে পারে, তাতে কিছু আসে যায় না। তো দুইটা কারেন্ট কারেন্ট ওয়েভ, কারেন্ট ভোল্টেজ ওয়েভ অথবা ভোল্টেজ ভোল্টেজ ওয়েভের ইন্ডাকশন থেকে আমরা আসলে ওখানে পাওয়ারের ইকুয়েশন পাবো, এবং সেই পাওয়ারকে এনার্জিতে কনভার্ট করা যায় টাইম ইন্টিগ্রাল করে। ওইভাবে তোমার হচ্ছে এনার্জি মিটার বা ওয়াট আওয়ার মিটার বানানো হয়। রিলে, এসি রিলে গুলি ওই প্রিন্সিপাল ছাড়াও আরো দুইটা, একটা শেডেড পোল টাইপ বলে আর একটা ইন্ডাকশন টাইপ থাকে। এগুলির ইউজ কম বলে এটার আমরা গঠন প্রণালী বা ইত্যাদি নিয়ে আমরা আর যাচ্ছি না, এটা অনেক সময় নষ্ট করবো না। আমরা যাচ্ছি রিলে টাইমিং, রিলে টাইমিং এ যাচ্ছি, এবং তোমাদের রিলের বেসিক টাইপ গুলিও কিন্তু এই আজকে এখানে শেখা হয়ে যাবে এই টাইমিং এর সাথে ইয়ে করলে, মিলালে।
সেটা হচ্ছে an important characteristic of a relay is its time of operation. By the time of operation it means that খেয়াল করো টাইম কোথা থেকে কোথায় যাচ্ছে, যে টাইম from the instant when the actuating element is energized to the instant when the relay contacts are closed. তুমি বলবো যে অ্যাকচুয়েটিং থেকে আসলো, তুমি ওই যে ম্যাগনেট বানানোর জন্য যে কয়েলটা, ওটাই আসলে অ্যাকচুয়েটিং এলিমেন্ট, অন্যটা কিন্তু বলেছে আর্মেচার। এখন কিছুটা আরো বুঝতে পারবা। ওকে, একটাকে তো টানবে, যেটাকে টানবে ওটাকে আমরা বলতেছি আর্মেচার, আর যে টানবে সে হচ্ছে অ্যাকচুয়েটিং এলিমেন্ট। বুঝতে পারছো? যে টানবে সে হলো অ্যাকচুয়েটিং এলিমেন্ট। তাহলে দেখো যে টাইম শুরু করতে হবে কোথা থেকে, টাইম ফ্রম দা ইনস্ট্যান্ট। ওকে, কি আছে এখানে, যে টাইম ফ্রম দা ইনস্ট্যান্ট when the actuating element is energized, তার মানে ওই যে ম্যাগনেট যেটা, ওইটার মধ্যে যখন পাওয়ার আসলো, to the instant when the relay contacts are closed, এবং সেই সময় থেকে শুরু করে যখন রিলে কন্ট্যাক্ট ক্লোজ হলো, এই পর্যন্ত টাইমটাকে বলা হচ্ছে আমাদের টাইম অফ অপারেশন। তো কন্ট্যাক্ট কন্ট্রাক্টর ক্লোজ, রিলে কন্ট্রাক্টর ক্লোজ। খেয়াল করো এখানে কিন্তু ট্রিপ কয়েলের কথা বলা হয়নি, এগুলি আবার গোলমাল করে ফেলো না। হ্যাঁ, sometimes it is desirable and necessary to control the operating time of a relay. এই যে অপারেটিং টাইম আমরা ডেফিনেশন দিলাম, এই টাইম আমরা কন্ট্রোল করতে চাই, কখনো কখনো কিন্তু কন্ট্রোল করা হয়। এই কন্ট্রোল করার জন্য মানে এই টাইমকে মূলত ডিলে করানো হয় বা বাড়ানো হয়, কমানোর আর উপায় নাই। কারণ আমরা এই যে যেই ডেফিনেশন দিলাম যে টাইম অফ অপারেশন, এই টাইমের চেয়ে কম টাইম আর হবে না, এর চেয়ে কম টাইম আর হয় না। তাহলে এই ডেফিনেশনটা আরেকবার দেখো, টাইম ফ্রম দ্য ইনস্ট্যান্ট হোয়েন দ্য অ্যাকচুয়েটিং এলিমেন্ট ইজ এনার্জাইজড টু দ্য ইনস্ট্যান্ট হোয়েন দ্য রিলে কন্ট্যাক্ট আর ক্লোজ। যাও এই ফিগারে, এই যে তোমার হচ্ছে রিলে কন্ট্যাক্ট, মানে এইটা হচ্ছে তোমার অ্যাকচুয়েটিং, কারণ এখানেই তো তোমার হচ্ছে কারেন্ট আসবে। তারপরে তোমার এইটার মধ্যে এইটা কন্ট্যাক্ট হয়ে যাবে, তারপরে হচ্ছে গিয়ে এ যে তোমাকে আবার এদিক দিয়ে টেনে এইটা কন্ট্যাক্ট হবে, ওই পর্যন্ত না কিন্তু, কারণ এ তো ট্রিপ করে এটা বন্ধ করে দিল, সেটা কিন্তু অপারেশন টাইম না। এই পর্যন্ত, এই পর্যন্ত বলছে রিলে কন্ট্যাক্ট এ ক্লজ। ঠিক আছে, এটা যখন ক্লজ হয়ে গেল তখন এই জন্য বললাম যে ট্রিপ, এটা যখন হয়তো তখন তো ট্রিপিং শুরু হয়ে গেল, ওইটা লাগবে না। ওকে, হুম, তো এই যে এখানে, আচ্ছা, এরপর আমরা এই রিলে টাইমিং এগুলিকে আবার আমরা তিনটা ভাগে ভাগ করতেছি। রিলে টাইমকে তিনটা ভাগে ভাগ করতেছি। একটা ভাগ হচ্ছে ইনস্ট্যান্টেনিয়াস রিলে, নামগুলি হামেশা শুনেছেন, হ্যাঁ, তোমাদের ল্যাবেও এই ধরনের রিলে করানোর কথা। ইনস্ট্যান্টেনিয়াস রিলে আজকে শিখে যাও যে ইনস্ট্যান্টেনিয়াস রিলে মানে কি। দেখো যে an instantaneous relay is one in which no intentional time delay is proposed। তার মানে আমরা যে অপারেশন টাইম ডিফাইন করেছি একটু আগে, সেই টাইম, দিস ইজ দ্য মিনিমাম টাইম, ওর সাথে আর কোনো ডিলে অ্যালাউ করা হবে না। ডিলে কিভাবে অ্যালাউ করে সেই উত্তরটা কিন্তু যেখানে আছে, দেখো, ফর দিস পারপাস মেকানিক্যাল অ্যাক্সেসরিজ আর ইউজ, এখানে তো বলা আছে সামটাইমস ইট ইজ ডেজারেবল টু নেসেসারি টু কন্ট্রোল দ্য অপারেটিং টাইম অফ দ্য ডিলে। এখানে কন্ট্রোল মানে কি, আমার তো ওইটা টাইম তো মিনিমাম, যে অপারেশন টাইম হচ্ছে, তো আর আমি কমাতে পারবো না, প্রশ্ন আসে না, ওটাকে বাড়ানো যাবে, বাড়ানো যাবে মানে ডিলে করানো যাবে। তো সেগুলিতে মেকানিক্যাল হয়, মেকানিক্যাল অ্যাক্সেসরিজ। দিস ইজ বিকজ উই আর স্টিল মেকানিক্যাল, ইলেকট্রোমেকানিক্যাল রিলের মধ্যে আছি।
তোমার যদি ডিজিটাল রিলেতে যাও বা ইলেকট্রনিক রিলেতে যাও তাইলে ওই অন্যভাবেও এটা ডিলে করাইতে পারো, তাই না? অন্যভাবে করানো যাবে। তো আমরা আসি, এখানে আসি স্যার যে ডিলেটা কেন নো করানো হয়? ডিলেটা কেন করানো হয় সেটা তো কিছু দেখাবো। করা ডিলে না করলে তোমার অনেক আগে খুলে বসে থাকলো, দেখলে তোমার কাজ করতেছে না, কারণ পারপাস থেকে তোমার এটা দেখতে হবে। তোমাকে অনেকগুলি যে সিলেক্টিভিটি এবং যে 6টা জিনিস দেখানো হলো, ওটা তখনই বলা উচিত ছিল যে একই রিলের সবগুলি গুণ একসাথে থাকার প্রয়োজন নাই। এগুলি সার্কিটে আমরা কিভাবে কোন ধরনের প্রোটেকশন দিব। আরে ওই যে নিরাপত্তা বাহিনী দেখবা যে ভিআইপি দের জন্য 6 ধরনের বাহিনী থাকে। 6 ধরনের কেন? কারণ এক এক গ্রুপ এক একটা কাজ করে, বুঝতে পারছো? তো রিলের মধ্যেও তোমার হচ্ছে পারপাস অনুযায়ী তার বিভিন্ন রকম ক্যারেক্টারিস্টিক্স আছে। এখন তোমার এটা ক্যারেক্টারিস্টিক্স ভালো, মানে একই রিলের মধ্যে সব থাকতে হবে তা না। কারণ ওইখানে বলা ছিল স্পিড। তো স্পিড মানে কি? তাড়াতাড়ি করা। তো তাড়াতাড়ি যে করতে পারে সেখানে আমি ডিলে করবো কেন? এইটা তো একটা গ্রেট প্রশ্ন, তাই না? যে ডিলে করবো কেন? তো এইটার প্রশ্নটা হচ্ছে এই যে পারপাস অনুযায়ী ডিলে ইউজ করা হয়, এবং কোন কোন পারপাজে ডিলে না করাইলে তোমার হচ্ছে খামাখা বারবার ট্রিপ করতে থাকবে। এটা হচ্ছে যে তোমার খুব বদারেশন হবে, পাবলিক বদারেশন। কথা নাই বার্তা নাই লাইন নাই, কথা নাই বার্তা নাই লাইন শেষ, তাহলে ডিলে ডিলে দিতে হবে না? তখন ইন্টেনশনাল ডিলে দিতে হবে, ইন্টেনশনাল ডিলে দিতে হবে। তা সেই ক্ষেত্রে তো এটা ফাস্টার হওয়ার প্রয়োজন নাই। তো সেই জন্য ওখানে যে ফিচার গুলি আছে একই রিলেট সবটা থাকতে হবে তার দরকার নাই, মানে রিলেটের সাথে এই ফিচার গুলি থাকে। এখন ইনস্ট্যান্টেনিয়াস যেটা, সেটা এরকম কোনো ডিলে থাকে না। তুমি যদি বলো ডিলে কেন দেওয়া হয়, বললাম তো যে ডিলে দেওয়া হয় যেসব জায়গায় দেওয়া হয় যেখানে ডিলে প্রয়োজন না হলে বদারেশন হবে, খামাখা ট্রিপ করতে থাকবে বারবার। কিন্তু যদি কোথাও কুইকলি এটাকে তোমার হচ্ছে ট্রিপ করানোর প্রয়োজন হয়, তাহলে হচ্ছে ইনস্ট্যান্টেনিয়াস ডিলে ইউজ করা হয়, যাতে ইনস্ট্যান্টেনিয়াস ইউজ করা যাতে কোনো ডিলে ওখানে প্রয়োজন নাই, সেই সব জায়গায় এটা ইউজ করা হয়। ডিলে তোমার এটা আরেকটু ভিতরে না ঢুকলে তো এখানে বুঝবা না। যেমন মনে করো তোমার প্রশ্ন করে তো ফ্লো বন্ধ করে দাও, এখানে আসো। দেখো তোমার এখানে তোমার হচ্ছে ধরো একটা ঘটনা ঘটছে, ঘটনা ঘটার পর এইখানে তাকে ধরো খুলে দিল, কিন্তু কোনো কারণে সে ধরো খুলতে পারলো না। তাইলে তুমি হয়তো এখানে খোলার চেষ্টা করবা, সেও পারলো না, মনে করো এখানে চেষ্টা করবে, পারলো না এখানে চেষ্টা করবা। এখন এসব জায়গায় যদি তুমি রিলে ইউজ করে থাকো, তাহলে সেই সমস্ত রিলেকে এইগুলির তুলনায় তো ডিলেট করতে হবে, নাইলে তো প্রথমেই যখন এখানে কোনো ঘটনা ঘটবে তখন তো সবগুলি একসাথে পট পট করে তোমার হচ্ছে খুলে যাবে, তা তো হবে না। তুমি যদি মাল্টিপল প্রোটেকশন দিতে চাও, তাহলে যারা পরে অ্যাকশন নিবে চাচ্ছ তাদেরকে অবশ্যই ডিলে দিয়ে রাখতে হবে, নাহলে তো প্রশ্নই আসে না, নাহলে তো কোনো কাজ করলো না, বুঝছো? এবং আগেই কাজ হয়ে গেলে ওইগুলি আর ট্রিপ করবে না, ওগুলি কখনো ট্রিপ করবে না। কিন্তু না করলে তারা করবে, এগুলিকে ব্যাকআপের কাজে ইউজ করা হচ্ছে। ব্যাকআপ যে এটা হলো না, তারপরেরটা করবে, তারপরেরটা করবে, তারপরেরটা করবে। তো সেই জন্য সবগুলি যদি তুমি ইনস্ট্যান্স দিলে ইউজ করো, তাহলে কিছু ঘটনা ঘটতে না ঘটতে সবগুলি একসাথে খুলে বসে থাকবে। ওকে, সো ইনস্ট্যান্স রিলে হচ্ছে যেটার মধ্যে কোনো ইন্টেনশনাল ডিলে অ্যালাউ করা হয়নি। ইন দিস কেস দ্য রিলে কন্ট্যাক্টস আর ক্লোজ ইমিডিয়েটলি আফটার কারেন্ট in the relay coil exceeds the minimum calibrated value। তার মানে রিলে কয়েলের মধ্যে ওই যে প্রথমে তো সাধারণ কারেন্ট থাকে, মানে হচ্ছে নর্মাল কারেন্ট আর কি, হ্যাঁ, তো তখন তো এটা কিছু করে না। তারপর সেটা ক্রস করে গেলে আমরা এই ক্রস করাকে ওই যে পিক আপ বলেছি, ডেফিনেশন লাল রঙের একটা ছোট্ট ডেফিনেশন ছিল, বলছি যে মিনিমাম কারেন্ট হলো পিক আপ। এর চেয়ে বেশি কারেন্ট গেলে তার সে মনে করো তোমার এটা ইয়ে হয়ে গেল, আহ, ওই কয়েলকে এনার্জাইজ করে দিল, দেওয়ার পরে এরপরে ওইটা হওয়ার সাথে সাথে ইয়ে ট্রিপ কয়েল খুলে যাবে, মানে ব্রেকারের ট্রিপ কয়েল খুলে যাবে। এইভাবে যেটা ডিজাইন করা হয় সেটাকে বলে ইনস্ট্যান্ট রিলে। ফিগার নেক্সট shows an instantaneous solenoid type of relay
although there will be a short time interval between the instant of pickup and the closing of the relay connection, no intentional delay has been added. পরের পৃষ্ঠে আমরা এই যে এখানে দেখতেছি দিস ইজ তোমার এখন আমরা এই জায়গায় বলতেছি যে এটা হচ্ছে ইনস্ট্যান্টানিয়াস বাট নট যে জিরো টাইম। এটা জিরো টাইম না তো, কারণ এর নিজেই একটা টাইম লাগবে, মানে আমরা তো ডিফাইন করতে অপারেশন টাইম, ওই টাইমের বেশি অতিরিক্ত কোনো টাইম থাকবে না। অতিরিক্ত টাইম কিভাবে সাথে লাগায় সেটা দেখবো আমরা পরে, মানে আরো অন্যান্য ফিগারে এটা দেখা যাবে যে এটা কিভাবে। এখানে দেখো যে এই কয়েলটা যখনই এখানে পাওয়ার আসলো কতটুকু, ওই যে মিনিমামের চেয়ে বেশি, মানে পিক আপ করার মতো কারেন্ট এখানে আসলো, পিক আপ করার মতো কারেন্ট আসার পরে তখনই এই প্লাঞ্জারটাকে টান দিল, এই নিয়ে ট্রিপ কয়েলকে অন করে দিল, মানে সঙ্গে সঙ্গে কাজ শুরু হয়ে যাবে, আর কোনো ডিলে টিলে কিছু সে দেখবে না। এটা হলো ইনস্ট্যান্টানিয়াস রিলে। এবার এই রিলের ইনস্ট্যান্টানিয়াস রিলে যেটা, সেটা টাইম কেমন হয় আমরা একটু দেখে নিই। The instantaneous delay have operating time less than 0.1 second. এটা হচ্ছে instantaneous delay টাইম, এবং দেখবা যে 0.1 সাথে আমরা অনেক কিছু ক্যালকুলেশন করে মিলাই ফেলবো। The instantaneous delay is effective only where the impedance between the relay and the source is small compared to the protection section of impedance. এই জন্য মাঝখানে প্রশ্ন না করে এই ওই যে আমি অলরেডি এই জিনিস দেখিয়ে আসছি তোমাদের, একটু আগে দেখিয়ে আসলাম, এটা না বুঝলে আরেকবার দেখাবো। কিন্তু এখানে দেখো, দ্য ইনস্ট্যান্টানিয়াস রিলে ইজ ইফেক্টিভ অনলি হোয়ার দ্য ইম্পিডেন্স বিটুইন দ্য রিলে অ্যান্ড দ্য সোর্স ইজ স্মল কম্পেয়ার টু দ্য প্রোটেক্টেড সেকশন ইম্পিডেন্স। এই কথাটার মানে বুঝছো? এই কথাটার মানে কি? এই কথাটার মানে যে এখানে যাও যে তুমি যদি এটাকে প্রোটেকশন করতে চাও তাইলে এর কাছাকাছি কোনো জায়গায় ইনস্ট্যান্স রিলে বসানো যাবে, ওর থেকে দূরের মধ্যে ইনস্ট্যান্টানিয়াস। তখন আমি দেখালাম না তোমাকে, পরবর্তীতে যেগুলি আমি দেবো সবগুলিকে আমার মানে ডিলে রিলে দিতে হবে। ইনস্ট্যান্স দিলে তো সব একসাথে খুলে, এজন্য বলা হচ্ছে যে এটা শুধু ওইখানে কাজ করে যেখানে ঘটনা ঘটবে তার কাছাকাছি কোনো জায়গায় ওইটা, তার মানে ঘটনা ঘটার সাথে সাথে ওকে সে আইসোলেট করলো। কিন্তু বাকি জায়গাগুলিতে যদি আমি ওইগুলি দেই তাহলে এ কিছু ঘটার সাথে সাথে সে সবই খুলে দিলে অযথা ওইসব জায়গায় ডিসকানেক্টেড হয়ে পাওয়ার এবং মানুষ বিরক্ত হবে। সেই জন্য ইনস্ট্যান্টানিয়াস লিমিটেশন হচ্ছে ওই যাকে প্রোটেকশন করতে চাই সেই জোনের ভিতরে কোনো জায়গায় এটা থাকতে হবে। ওকে, এইটা the operating time of instantaneous relay is sometimes expressed in cycle based on the power system frequency. Response cycle would be on by 5 seconds in Hertz 50 cycles. একটা ক্যালকুলেশন করে নিই যে এইটার মানে হচ্ছে যে 20 মিলিসেকেন্ড, মানে হচ্ছে 20 মিলিসেকেন্ড, ঠিক কি? হ্যালো, এটা একটু মনোযোগ দিয়ে শুনো। 1/50 মানে 20 মিলিসেকেন্ড নাকি? জি স্যার। হ্যাঁ, এটা হলো 20 মিলিসেকেন্ড। এই অনস্পিডে কয় সাইকেল হিসাব করো, এই হিসাবটাই করো। এটা হলো 20 মিলিসেকেন্ড, এইটার মধ্যে হচ্ছে মানে 20 মিলিসেকেন্ডে হলো এক সাইকেল, 20 মিলিসেকেন্ডে এক সাইকেল, এই 0.1 মানে হচ্ছে 100 মিলিসেকেন্ড, তাহলে মানে 5 সাইকেল কিনা বলো? হ্যাঁ স্যার। হ্যাঁ, 0.1 এর তার মানে এটা কখনো ভুলবে না যে ইনস্ট্যান্টানিয়াস ডিলে হচ্ছে ওই জায়গায় এইগুলি মধ্যে অফ করা। এটা তো পাওয়ার সিস্টেমে প্রোটেকশনের একটা মূল মন্ত্র আর কি, যে 5 সেকেন্ডের মধ্যে 5 সেকেন্ড না, কিন্তু 5 সাইকেলের মধ্যে সাইকেলে এই কাজটা করতে হয়। কিন্তু এটা যখন তুমি করবা তখন ডিলে টাইপের রিলে দিয়ে এটা করা যাবে না, ইনস্ট্যান্টানিয়াস দিয়ে করতে হবে। কিন্তু সাথে তো এটাও শিখলা যে যদি তুমি ওই ডিলে ছাড়া সব রিলে ইনস্ট্যান্টানিয়াস সব জায়গায় বসিয়ে দাও তাইলে কিন্তু সব চলে যাবে।
আমার সবগুলিকে তো 5 মিনিটের মধ্যে, সরি 5 সাইকেলের মধ্যে ট্রিপ করানোর দরকার নাই। এগুলি রিলে কোঅর্ডিনেশন বলে একটা ব্যাপার আছে। রিলে কোঅর্ডিনেশন মানে ওই ঘটনা যখন ঘটবে আমি ট্রিপ, তারপর এটা স্টেবল না হলে, যদি দেখলাম হচ্ছে না, হয়তো তখন আমি আরো কারো ট্রিপ করাবো, আরো কারো ট্রিপ করাবো, আরো আরো কোন সিকোয়েন্সে যাবে, এগুলির ক্যালকুলেশন আছে। এবং এই ক্যালকুলেশনকে তোমার হচ্ছে যদি তুমি ঠিক রাখতে, তাহলে ডিলে দিয়ে দিয়ে এই কাজটা করতে হবে। ঠিক আছে, পরের টাইপের রিলে এটা হচ্ছে ইনভার্স টাইম রিলে। ইনস্ট্যান্টেনিয়াস করলে ইনভার্স টাইম রিলে। Inverse time relay is on whose the operating time is approximately instantaneous. Operation time is inversely proportional to the magnitude of the actuating quantity. একটা জিনিস খেয়াল করো, ইনস্ট্যান্টেনিয়াসটা কত কারেন্ট ফারেন্ট যাচ্ছে ঘোড়ার দিক তার উপর ডিপেন্ড করে না। এইটা হচ্ছে ঘটনা ঘটছে সঙ্গে সঙ্গে ওটাকে সরাতে হবে, এবং অপারেটিং টাইম এবং টাইম ইজ লেস দেন 5 সাইকেল বা 0.1 সেকেন্ড, এইটা। কিন্তু ইনভার্স টাইম রিলে হচ্ছে আমার যদি কারেন্ট বেশি যায় তাহলে এ খুব দ্রুত অফ হবে, আর যদি কারেন্ট কম যায় তাহলে ওয়েস হয়ে অন হবে, তো অফ হবে। এবং একটা কার্ভ আমি এখানে পাবো, যে কার্ভটা যত বেশি কারেন্ট তত কুইক সে অন হবে। অন তো না, আমরা তো ট্রিপ করাই মানে অফ করাই, আর যত কম কারেন্ট যাবে তত সময় লাগিয়ে সে অফ, এরকম একটা রিলেশন ইন্ডিকেট করে। এইখানে যে রিলেশনটা আছে এইটা কিন্তু ইনস্ট্যান্টেনিয়াস রিলে প্রযোজ্য, এটা মনে রাখো। ইনস্ট্যান্টেনিয়াস ইনস্ট্যান্টেনিয়াস, এখানে the time current characteristics of an inverse current relay at values of current less than peak up relay never operates। এটা জিনিসটা মনে রাখতে হবে যে ওর যে পিক আপ কারেন্টের চেয়ে কম কারেন্টে কিন্তু ইনস্ট্যান্টেনিয়াস দিলেও অপারেট করে না। এটা কিন্তু মনে রেখো, দুটোর মধ্যে ডিফারেন্স কোনটা। ইনস্ট্যান্টেনিয়াস গুলি পিক আপ কারেন্টের কম কারেন্টে অপারেট করে না, আর পিক আপ কারেন্ট ক্রস করলেই সে সাথে সাথে অফ হয়ে যায়। আর ইনভার্স টাইম হচ্ছে সেটাও কিন্তু পিক আপ কারেন্টের আগে অফ হয় না, কিন্তু পিক আপ টাইমের কারেন্টের চেয়ে বেশি কারেন্ট গেলে তারপরে সে কতক্ষণ সময় লাগাবে অফ হতে সেটা ডিপেন্ড করে কারেন্টের অ্যাম্পলিটিউডের উপর। বেশি কারেন্ট হলে দ্রুত, কম কারেন্ট হলে ধীরে ধীরে, দ্যাট ইজ দ্য ডিফারেন্স। আচ্ছা, নেক্সট হচ্ছে টাইম কারেন্ট ক্যারেক্টারিস্টিক্স অফ ইনভার্স টাইম এট ভ্যালুস অফ কারেন্ট লেস দেন পিক আপ নেভার, আচ্ছা এট হায়ার ভ্যালুস, ওই কথাই। এখানে তুমি দেখো যে এই যে অরিজিন, তারপরে এটা হচ্ছে এ, এখানে হচ্ছে পিক আপ ভ্যালু, তার মানে ও থেকে তোমার হচ্ছে পিক আপ ভ্যালু অফ কারেন্ট, যেহেতু ও কে এ, দ্যাট ইজ পিক আপ ভ্যালু কারেন্ট, এর কমে এ কিন্তু কাজই করবে না, যেহেতু কারেন্ট কম আছে। তো কারেন্ট কিনা যে পিক আপ ভ্যালু ক্রস করবে তখন সে, মনে করো কথার কথা পিক আপ ভ্যালু ধরো 100 অ্যাম্পিয়ার, তাইলে জাস্ট 101 অ্যাম্পিয়ার হলে সে মোটামুটি অনেক টাইম নেবে। তারপরে যত বেশি কারেন্ট আসবে তত সে এই তত সে এই তত সে এই। এখন এটার সাথে যদি তোমরা কম্পেয়ার করো তাইলে কিন্তু ইনস্ট্যান্টেনিয়াস কারেন্টের কার্ভ কেমন হবে। ইনস্ট্যান্টেনিয়াস কারেন্টের কার্ভ কিন্তু এটার সাথে কম্পেয়ার করলে হওয়া উচিত এই যে পিক আপ হয়ে গেল, পিক আপ টাইম পাওয়ার সাথে সাথে সে অফ, এরকম হওয়া উচিত, এরকম এরকম, যেই কিনা টাইম পাবে সাথে সাথে অফ, সাথে সাথে অফ, মানে এরকম আর কি। ওটা ওয়েট করবে না, ও তো বসে থাকার কোনো প্রয়োজন নেই। আচ্ছা, এরপর থার্ড টাইপ, এটা হচ্ছে definite time lag relay. Definite time lag relay, this is the type of relay there is a definite time elapsed between the instant of pick up and the closing of relay contact। এই দুটোর মধ্যে একটা টাইম ইচ্ছা করে ডিলে টাইম ল্যাপস করে দেওয়া হয় বা ঢুকিয়ে দেওয়া হয়। দিস পার্টিকুলার, দেখো এইটাই কিন্তু প্রকৃত ডিলে, এটা কিন্তু গোলমাল করো না। ইনভার্স টাইম রিলে ইজ নট এ ডিলে রিলে, ইনস্ট্যান্টেনিয়াস তো জিরো ডিলে, আর ইনভার্স টাইম রিলে হচ্ছে ওর নিজের কারণে যা ডিলে হওয়ার হবে আর কি, মানে ডিলে হবে মানে কি, যে এটা
এটা কিন্তু আমরা কোনো ডিভাইস বসাইনি, আমরা হচ্ছে যে সে তাকে আমরা একটা রিলেশন দিয়ে দিছি যে যত বেশি কারেন্ট তত সে তাড়াতাড়ি, আর যত কম কারেন্ট তত বেশি লাগাবে। কিন্তু ডেফিনিট টাইম ল্যাগের মধ্যে হচ্ছে যে একটা টাইম ল্যাগ ঢুকিয়ে দেওয়া। টাইম ল্যাগ ঢুকিয়ে দেওয়া মানে তার আগে সে করবেই না। এখন এটা যদি জানতে চাও কেন এটা, তাহলে বললাম যে প্রোটেকশন স্কিমে এমন এমন জিনিস থাকে যে যেখানে আমরা চাই না যে অমুক ঘটনা ঘটার আগে এখান থেকে কেউ কোনো শব্দ করুক বা মনে করো যে সে কোনো অ্যাকশনে যাক, এটা আমরা চাই না যে ও ঘুমান্ত থাকুক, তারপর যখন প্রয়োজন হবে এখান থেকে অ্যাকশনে যাবে, না হলে সব অন্ধকার। দিস পার্টিকুলার টাইম সেটিং ইজ ডিপেন্ডেন্ট অফ দ্য অ্যামাউন্ট অফ কারেন্ট বা রিলে কয়েল। দেখো তোমার হচ্ছে ইনভার্স টাইমে কিন্তু রিলে কয়েলের কারেন্টের উপরে কিন্তু এই ডিলেটা ডিপেন্ড করছে, যে ডিলে বলতে কত সময় লাগবে, কিন্তু এখানে কিন্তু সেটা না। এখানে হচ্ছে ইচ্ছা করে একটা সুনির্দিষ্ট ডিলে আমরা করাই দিয়েছি, সেটা ওইটার উপর ডিপেন্ড করে দিলে থেকে কিন্তু আলাদা, এই জন্য বলা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট। আচ্ছা, being the same for all values of current in excess of the pickup value। আর এই যে এখানে একটা জিনিস দেখো, যে আন্ডারলাইন করা, এটা এটা একটা জরুরি তথ্য, যে it may be worthwhile to mention here that practically all inverse time relay, মানে একটু আগে যেটা দেখছো 2 নম্বরে, are also provided with definite minimum time feature। অর্থাৎ তাদের মধ্যে একটা প্র্যাকটিক্যালি এই ডেফিনিট টাইম একটু ঢুকিয়ে দেওয়া হয়, কি জন্য? in order that the relay may never become instantaneous। যদি ওরকম একটু ডিলে ওখানে না রাখা হয়, তারা আসলে কখনো কখনো ইনস্ট্যান্টানিয়াস এর মতো কাজ করে যেতে পারে, সেটা যাতে না করে। তাইলে আহ ওরকম একটা মিনিমাম ডেফিনিট টাইম দিলে কোন ক্ষেত্রে ঘটনা ঘটার সঙ্গে ইনিটস অ্যাকশন ফর ভেরি লং ওভারলোড। তোমাদের একটু ব্যাকে নিয়ে যাওয়া হচ্ছে, এই যে এখানে দেখো ভেরি লং, এইটা যে ভেরি লং ওভারলোডে এটা যে এখানে মিশে যাওয়ার কথা, তার মানে টাইম প্রায় লাগবে না। তা আমি যে এই যে এরকম করে আঁকছিলাম, এই এই এটার উপর দিয়ে টাইম প্রায় লাগে না, সেটাই ইনস্ট্যান্টানিয়াস, কিন্তু টাইম একটু। আমি যে এরকম একটা দাগ এঁকে বলছিলাম যে ইনস্ট্যান্টানিয়াস এরকম হওয়ার কথা, কেন বলছিলাম? যে ক্রস করলেই সে ইনস্ট্যান্টানিয়াসলি অন যাবে, তার মানে অন টাইম তার তেমন একটা লাগবে না। তো এই জিনিসটা বাড়তে বাড়তে ভেরি ওভার, তো এখানে দেখতে দেখতে ধরো অনেক বেশি লোড হয়ে গেল, তখন এটা এসে প্রায় এটাকে ছুঁয়ে গেল, তো তখন সে যদি এই অলমোস্ট নো টাইম সে যদি ইয়ে করে অন হয়ে যায়, তাইলে সেটা ইনস্ট্যান্টানিয়াস মতো ব্যবহার করতেছে। এই অ্যাক্সিসটা কিন্তু কারেন্ট অ্যাক্সিস, কাজেই তুমি ভাবতেছো যে সে তো অনেক পরে করবে, আর এই অনেক পরে এটা তো টাইম অ্যাক্সিস না যে অনেক পরে করবে, টাইম অ্যাক্সিস তো এইটা। তো অত্যন্ত বেশি কারেন্টের কারণে এটা এসে এইখানে ইনস্ট্যান্টানিয়াসলি করে যাবে, তাই না? তুমি এটা ভেবো না যে সে তো অনেক পরে না, তো অনেক বেশি কারেন্ট না হয় তো একটু মিনিমাম ডেফিনিট টাইম ওই অলমোস্ট সব রিলেটেড হয়, যাতে ওরকম ঘটনা না ঘটে। ঠিক আছে, আজকে এখানেই শেষ, একদম সময় মতো শেষ হয়েছে। তবে এইখানে ডিলে নিয়ে যাদের চিন্তা ছিল, এবং ওখানে আমরা এক জায়গায় বলেছি যে এই ডিলে গুলি মেকানিক্যালি দেওয়া হয়। মেকানিক্যালি বলতে এখানে দুটো দেখানো হয়েছে, একটা হচ্ছে ড্যাশপট আর একটা হচ্ছে টাইম লিমিট ফিউজ। এই সবগুলি আছে ডিলে করায়। যদি অপারেশন বুঝতে চাও তাহলে বলি, সেটা হচ্ছে যে এইখানে যখন অ্যাকচুয়েট হবে তখন এই ড্যাশপট যদি না থাকতো, মানে তাহলে এই দণ্ডটাও থাকতো না, তাহলে এর সঙ্গে সঙ্গে এর টানলে এইটা যে ওই কয়েলকে অন করতো, মানে ম্যাগনেট এই সলিনয়েডকে, মানে এটা আর্মেচার তো না, এই সলিনয়েডের মতো ম্যাগনেটটা আর্মেচারকে টান দিত, দিলে এ গিয়ে ওখানে কয়েলটা কে অন করে দিত ওই ওই জায়গায়। এখন এই দণ্ডের সাথে পিছনে আরেকটা তোমার একটা পিস্টনের মতো লাগানো আছে,
ওইটা ঢুকানো আছে একটা ড্যাশবোর্ডের মধ্যে। এখানে ডিভাইস সম্পর্কে ধারণা আছে। এইটা কি, সেটা হচ্ছে এটার মধ্যে তোমার এক ধরনের মানে ভিসকাস মধ্যে ওটা উঠানামা করে। ওটাকে টেনে আনতে গেলে তোমার একটু ফোর্স অ্যাপ্লাই করতে হয়। তার মানে এটাকে যখন এদিকে টান দিবে, তাহলে যেই পরিমাণ এটাকে টান দিত তার একটা অংশ এখানে যাবে, তার মানে ফোর্স রিডিউস হয়ে যাবে, অর্থাৎ তখন স্লো হয়ে যাবে। বোঝাই যাচ্ছে টান এটা যদি 2 সেকেন্ডে যে পৌঁছাইতো, তো এখন এটা 5-6 সেকেন্ড লাগবে, কারণ পিছন থেকে আরেকজন টেনে ধরতেছে। এই হচ্ছে মেকানিজমের। আবার এখানে দেখো সিটি আছে, মানে এটা সিটি মূল কারেন্ট, আর সিটি কারেন্টকে ছোট করে এই কয়েলে নিয়ে আসে। এবং ফিউজ, এটা নন ফিউজের মতো না। ফিউজ একবার বার্ন আর তোমার ফিরে আসে না, তোমাদের নিশ্চয়ই মনে আছে, পাল্টাইতে হয় ফিউজ একটা আগে, মানে টাইমের পরে হবে কাজ করবে, পরের দিন